আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 26 নম্বর ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আইসিটির ফ্রি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। তোমরা কি স্লাইড গুলো ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ? স্লাইডটি তোমরা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ একটু দ্রুত জানাবে, আর ভয়েসটা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবে। তোমরা কি স্লাইড গুলো ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ? আশা করি তোমরা স্লাইডটাও ঠিকভাবে দেখতে পাচ্ছ এন্ড কথাগুলো ঠিকঠাক ভাবেই শুনতে পাচ্ছ। ওকে, আমরা আইসিটি বিগত 2 দিনে সৃজনশীল প্র্যাকটিস করেছি এন্ড সেই ধারাবাহিকতায় আজকে তোমরা জানো যে তোমাদের বিগত 2টি ক্লাসে তৃতীয় অধ্যায় থেকে সিকিউ করানো হয়েছিল। তো আজকে তোমাদের সেই তৃতীয় অধ্যায় থেকেই এমসিকিউ করানো হবে ইনশাআল্লাহ তাআলা। তো তোমরা সবাই কি প্রস্তুত ক্লাসের জন্য? তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে, আর তোমাদের ফ্রেন্ডসরা যারা আছে ওদেরকে দ্রুত একটু জানিয়ে দিবে। আচ্ছা, যারা উপস্থিত হয়েছে সকলকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাকে দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের এমসিকিউ ক্লাস করাবো। আজকে আমাকে দেখতে হবে না, আজকে জাস্ট স্লাইড দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের এমসিকিউ এর আজকে যতগুলো এমসিকিউ শিখবো, আশা করি এই এমসিকিউ গুলা থেকে তোমরা উপকৃত হবে। অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সকল এমসিকিউ করার চেষ্টা করব, এবং তোমরা যারা বিগত 2টি ক্লাস করেছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল এবং অনেক বেশি সহজ মনে হবে। ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের প্রথম যে প্রশ্নটা এটা শুরু করে দেই। তোমরা প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। দেখো, তোমাদের প্রশ্ন 1-এ রয়েছে 10 ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা। তোমরা প্রশ্ন 1 নম্বর এর উত্তরটা দেখো, তোমরা ঠিক এইভাবে উত্তরটা দিবে। আমার দিকে যদি একটু দেখো, তোমরা একটু যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো, ঠিক এইভাবে দিবে। তোমরা ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা 1 লিখবে। তো 1 লিখে এরপর তোমরা যে আনসারটা সেটা ধরো 1-এর খ নম্বর আনসার, আমি বলতেছি 1-এর ধরো খ নম্বর, তো সেই ক্ষেত্রে 1-এর খ তোমরা এইভাবে লিখবা। অর্থাৎ তোমরা যেই প্রশ্নের উত্তর করবা না কেন ওই প্রশ্ন দিবা এন্ড ওই প্রশ্নের উত্তরটা দিবা এইভাবে। ঠিক এই যে ধরো তোমাদের 2 নম্বর প্রশ্ন হইলে 2 দিবা এন্ড 2 দিয়ে তোমাদের 2-এর যে প্রশ্নটা ধরো 2-এর গ নম্বর উত্তর, তো 2-এর গ লিখবা। এই তোমাদের কথা। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? 10-এর সি কেন লিখতেছো ভাইয়া? এটা তো 10 না, এটা 1। তুমি 1-এর যে উত্তরটা সেটা দিবা। 10 ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা, বলো। 1-এর গ তাহসিন বলতেছে 1-এর গ ভারতীয়রা। তারপরে 1-এর গই বেশি আসতেছে, সি বেশি আসতেছে, তাই না? সি বেশি আসতেছে এখানে। জি না স্যার, কিছুই দেখা যাচ্ছে না। কি বলো রে, কিছুই দেখা যাবে না কেন? ওই যে আমি দেখতেছি, সবাই দেখতেছে, সবাই আনসার করতেছে, তুমি দেখতেছো না মানে? ওকে, তুমি একটু রিফ্রেশ করে নাও। আশা করি তোমার নেট প্রবলেমের কারণে হয়তো বা এরকম হচ্ছে। তুমি একটু রিফ্রেশ করে নাও, আশা করি তুমি ঠিকঠাক ভাবে দেখতে পারবে। ওকে, 1-এর গই বেশি আসতেছে। 1-এর গয় বেশি উত্তর আসতেছে। মাঝ থেকে হাসান হোসেন বলছে মিশরীয়রা। পুরাই আন্দাজি বলছে, আমি জানি। ওকে, যাক, আমরা দেখো
এটার উত্তরটা আমরা একটু দেখে নিব। এখানে প্রশ্নের এমসিকিউ আছে কি মিশরীয়রা, আরবীয়রা, ভারতীয়রা এবং ইউরোপীয়রা। তোমরা জেনে রাখো তোমাদের এমসিকিউ তে আজকে হচ্ছে মোট 33টা এমসিকিউ আনা হয়েছে, 33টা এমসিকিউ, এবং 33টা এমসিকিউ থেকে তোমরা ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবে তৃতীয় অধ্যায় থেকে ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তো আমি 33টা প্রশ্ন আনার কারণ কি, এখানে তো আমি 20টা আনতে পারতাম, 25টা আনতে পারতাম, 30টা আনতে পারতাম, 35 আনতে পারতাম, 50 আনতে পারতাম। 33টা আনার কারণ কি জানো? কারণ তিন সংখ্যাটা আমার অনেক বেশি পছন্দের। তিন, তিন সংখ্যাটা আমার অনেক বেশি পছন্দের, এই জন্য আমি দুইটা তিন অর্থাৎ 33টা প্রশ্ন এখানে এনেছি। আচ্ছা, আমরা উত্তরটা হচ্ছে কি হবে, আরবীয়রা। এখানে একটা কাহিনী আছে, তোমরা কাহিনীটা ভুল জানো। তোমাদের যারা হচ্ছে টার্গেট জিপিএ 5 ব্যাচে ভর্তি ছিল তাদের পারার কথা ছিল, বাট তোমরাও অনেকেই আহ, তোমরা অন্য কালার ইউজ করবো, ওকে ঠিক আছে, অন্য কালার ইউজ করবো, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা হচ্ছে এই অনেকেই হচ্ছে এই ব্যাখ্যাটা হচ্ছে তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম যারা টার্গেট জিপিএ 5 ব্যাচে ছিল, তারপরেও কেন ভুল করলা তা তোমরাই ভালো জানো, আমি জানি অ্যাকচুয়ালি। তো তোমাদের এইখানে কথা ছিল যে হচ্ছে আহ যারা ভারতীয়রা প্রথমত শূন্য এর ধারণা করেছিল। ভারতীয়রা সর্বপ্রথম জানতো যে শূন্য বলতে একটা সংখ্যা আছে, শূন্য বলতে একটা কিছু আছে। সাউন্ড কম, কি বলো? তারপরেও কেন ভুল করলা তা তোমরাই ভালো জানো। এই সাউন্ড আমি শুনতে পাচ্ছি, তোমরা কেন কম শোনো বুঝতেছি না তো। স্যার এমসিকিউ গুলো পিডিএফ দিয়ে, হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দিব। তোমরা হচ্ছে অনলাইন মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইটা মেসেজ দিলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর যারা ভর্তি হয়েছে তাদেরকে হচ্ছে যারা ভর্তি হয়েছে আর কি, অ্যাকচুয়ালি যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি ওই গ্রুপে এই পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, তো দেখো আরো ভারতীয়রা সর্বপ্রথম শূন্য এর ধারণা করেছিল। যদি পরীক্ষায় আসে শূন্য এর ধারণা কারা করেছিল, অর্থাৎ শূন্য এর ধারণা সর্বপ্রথম কারা এনেছিল, তাহলে উত্তর হবে হচ্ছে ভারতীয়রা। শূন্য এর ধারণা করেছিল ভারতীয়রা, তবে শূন্য আবিষ্কার করেছে হচ্ছে আরবীয়রা, ঠিক আছে? কারণ ভারতীয়রা মনে করতো শূন্য একটা অশুভ সংখ্যা, এই সংখ্যাটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের সবকিছু শূন্য হয়ে যাবে, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভারতীয়রা শূন্য শব্দটার ব্যবহার করতো না। আর তারা জানতো যে শূন্য বলতে কিছু আছে, কিন্তু এটা তারা ব্যবহার করতো না এবং তারা ওইটা আবিষ্কারও করে নাই। এই শব্দটা আবিষ্কার করেছে আরবীয়রা, অর্থাৎ তোমরা জানো মুসলিমরা কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে না। এজন্য হচ্ছে এই আরবীয়রা কি করলো, আরবীয়রা হচ্ছে শূন্যটা আবিষ্কার করে ফেললো। তবে যদি বলা হয় শূন্যের আবিষ্কারক বা শূন্যের প্রবক্তা কারা, তাহলে উত্তর হবে আরবীয়রা। যদি প্রশ্ন হয় শূন্য এর ধারণা প্রথম করে কোন জাতি, তাহলে হবে ভারতীয়। তোমরা কি আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি সম্পূর্ণ বুঝতে পেরেছো তোমরা? সম্পূর্ণ বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে হলুদ কালার দিচ্ছি, হ্যাঁ। ওকে, দেখো প্রশ্ন 2, এক বাইটের অর্ধেককে কি বলে? দেখি 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 কে কে পারো। তোমাদেরকে কিন্তু আমি হচ্ছে এই সৃজনশীল ক্লাসে মনে হয় তোমাদের একদিনকে আমি মনে হয় বলে দিছিলাম। আর সৃজনশীল ক্লাস ছাড়াও তোমাদের বেসিক যে ক্লাসগুলো, তোমরা যারা ইতোমধ্যেই ভর্তি হয়ে গিয়েছো আইসিইউ ব্যাচে, তারা অবশ্যই জানো তোমাদের কিন্তু আহ আইসিটির জন্য, শুধুমাত্র আইসিটির জন্য 23টা রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে। এবং ওই ক্লাসগুলো করলে তোমরা কিন্তু এগুলো সব উত্তর পেয়ে যাবে, কারণ ওই ক্লাসগুলোর মধ্যে এগুলো সব বলা আছে। তো এক বাইটের অর্ধেককে কি বলে, তোমরা সবাই বলো তো, এক বাইটের অর্ধেককে কি বলে? এক বাইটের অর্ধেককে কি বলে? হাফ বাইট, নাকি বিট, নাকি ক্যারেক্টার, নাকি নিবল? কি বলে এক বাইটের অর্ধেককে কি বলা হয় বলো? এক বাইটের অর্ধেককে কি বলা হয়? প্রশ্ন 2 এর আনসার করো, দ্রুত আনসার করবে, প্রশ্ন 2 এর আনসার করো। এক বাইটের অর্ধেককে কি বলে? তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে ক্লাসে এমসিকিউ পড়াচ্ছে, এটা তো পিডিএফ দেখলেই পেয়ে যাবো, বাট তুমি পিডিএফ দেখলে শুধুমাত্র 33টা প্রশ্নের উত্তরই জানতে পারবে। কিন্তু তুমি যদি এই ক্লাসটা করো তাহলে 33টা এমসিকিউ এর পাশাপাশি প্রত্যেকটা অপশনের জন্য যে আরো বাড়তি কথাগুলো আমি বলবো, যেমন ধরো প্রথম প্রশ্নটা আমরা পড়েছি, বাট প্রথম প্রশ্ন থেকে কিন্তু আমরা একটা প্রশ্নের উত্তর পাইনি, আমরা দেখা গেছে যে 3-4টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো সেম ভাবে প্রত্যেকটা প্রশ্নে আমরা অনেকগুলো উত্তর পেয়ে যাবো। আমরা প্রশ্ন একটা পড়বো বাট উত্তর জেনে যাবো অনেকগুলা। তো এই জন্য ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবে, এন্ড তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। আচ্ছা, দুইয়ের খ বলতেছে সবাই, দুইয়ের ঘ একমাত্র হচ্ছে এমডি তাহসিন বলছে দুইয়ের ঘ, এরপরে সানাউল্লাহ বলছে ঘ, এরপরে বেশিরভাগই বলতেছে বিট বিট। বাঙালিরা হচ্ছে কি বলে আর কি, একটা কিছু হচ্ছে কারো থেকে শুনলে হচ্ছে ওইটা হোক বা না হোক ওইটাই উত্তর। যেমন ধরো আমরা যদি কোনো কথা না শুনি কিন্তু যদি দেখি যে কেউ হাসতেছে, তার মানে তখন আমরা মনে করি কি যে আমাদের এখন হাসতে হবে, ব্যাপারটা এরকম না।
তোমরা এই যে একজন শুরুতে বিট বলছে, সবাই বিট 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 করতেছে, বাট আলটিমেটলি বিট কিন্তু এখানের আনসার না। বিট এখানের আনসার কেমনে হয় ভাই? এক বাইট মানে কি বলতো? জাস্ট এতটুকু কমন সেন্স নাই তোমাদের? তোমরা হচ্ছে ইয়াতে ছিলা, তোমরা টার্গেট জিপিএ 5 বেচে ছিলা, তোমাদের এত করে পড়ানো হয়েছে, তারপরেও হচ্ছে তোমাদের এখন এই ভুলগুলো যদি করো, বলো তোমরা যে কয়েকজনের নাম আমি দেখতে পাচ্ছি যারা হচ্ছে নিয়মিত স্টুডেন্ট ছিল, তারা এই ভুলগুলা করতেছে। ভাই আমরা সবাই জানি যে ওয়ান বাইট, আমরা সবাই জানি যে ওয়ান বাইট ইকুয়াল হচ্ছে 8 বিট। আমরা সবাই জানি এটা, যে ওয়ান বাইট ইকুয়াল হচ্ছে 8 বিট, অর্থাৎ 8টা বিট মিলে একটা বাইট হয়। আইসিইউ ব্যাচ কি শুধু আলিন 26-এর জন্য? হ্যাঁ, আলিন 26-এর জন্য। দাখিল 26-এর আইসিইউ ব্যাচ অলরেডি প্রায় শেষের পথে ক্লাস। ওকে, তো এক বাইটে আমরা জানি 8 বিট, তাইলে ভাই এক বাইটের অর্ধেক কেমনে বিট হয় বলো আমাকে একটু? কেমনে বিট হয় বলো ভাই? অনেকেই বলতেছে হাফ বাইট। এই হাফ বাইট আমি এই কথাটা দিয়েছি তোমাদের কনফিউশন করার জন্য, তোমাদের কনফিউশন বাড়ানোর জন্য। হাফ বাইট বলতে কোনো কথাই নাই আইসিটিতে। আইসিটিতে বিট আছে, ক্যারেক্টার আছে, নিবল আছে। বিট মানে হচ্ছে কি? বিট মানে হচ্ছে, দেখো, আমরা এখানে কয়েকটা কথা লিখবো, পাশাপাশি তোমরা একটু লিখে রাখো। দেখো, ওয়ান বাইট, ওয়ান বাইট ইকুয়াল, সরি, ওয়ান বাইট ইকুয়াল হচ্ছে 8 বিট, 8 বিট। তারপরে হচ্ছে ওয়ান ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার ইকুয়াল হচ্ছে 8 বিট। এরপরে হচ্ছে ওয়ান নিবল, ওয়ান নিবল ইকুয়াল টু 4 বিট। এই হচ্ছে কথা। কি হবে? নিবল। বাইটের অর্ধেককে বলা হয় নিবল। ভাই এই কথাটা তোমাদেরকে আমি কত করে বলছি, তারপরেও ভুল করেছো। তো ওয়ান নিবল মানে কি? ওয়ান নিবল মানে হচ্ছে 4 বিট, অর্থাৎ এক বাইটের অর্ধেক কত? এক বাইট মানে কি 8 বিট, আর 8 বিটের অর্ধেক কত? 4 বিট, আর 4 বিট মিলে হয় হচ্ছে একটা নিবল। ঠিক আছে স্যার, প্রশ্নে যা লিখবেন ওইগুলো মিশায়েন না, পিডিএফ এ রেখে দিয়েন প্লিজ। আচ্ছা, তোমরা একটু দেখো, ক্লাসে মনোযোগী হও। স্যার, 8 বিট নেই, তাই বিটকে উত্তর হিসেবে বেছে নিছি। কেন ভাই, আমি কি বলেছি যে এক বাইট মানে কি? এটা বলেছি? আমি বলেছি এক বাইটের অর্ধেককে কি বলে। এইখানে এক বাইটের অর্ধেক মানে কি? এক বাইটের অর্ধেক মানে হচ্ছে কত? 4 বিট। এক বাইটের অর্ধেক কত? 4 বিট। আর 4 বিট মানে কি? 4 বিট মানে হচ্ছে কি? ওয়ান নিবল। 4 বিট মানে কি? ওয়ান নিবল। এটা আমরা সবাই জানি যে 4 বিট মানে কি? ওয়ান নিবল। ঠিক আছে, 4 বিট মানে কি? ওয়ান নিবল। আর ক্যারেক্টার মানেও কি? ক্যারেক্টার মানেও হচ্ছে 8 বিট। ঠিক আছে, ক্যারেক্টার মানেও 8 বিট। আর হাফ বাইট বলতে কোনো শব্দই নাই, হাফ বাইট বলতে কিছুই নাই। আর বিট মানে হচ্ছে বাইনারি, বাইনারি যেই নাম্বার গুলো সেগুলোকে হচ্ছে বিট বলে। ঠিক আছে, বাইনারি যে নাম্বার গুলো সেগুলোকে বলা হচ্ছে বিট। ওকে, আমাদের এই এই কথা এখানে শেষ এগুলা। এন্ড আমরা এটার উত্তর হচ্ছে কি? নিবল। এন্ড থার্ড প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তর করো। নন পজিশনাল সংখ্যা কোনটি? এখানে নন পজিশনাল সংখ্যা কোনটি বলো তো? নন পজিশনাল, আমরা জানি সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকার। দেখো, আমি কিন্তু অনেকগুলো কথা বলতেছি ভাই, তোমরা প্রত্যেকটা কথা শোনার ট্রাই করো। এন্ড তোমাদের আজকের কাজ কি জানো? আজকের কাজ হচ্ছে, তোমরা জানো, যারা আমার আগে ক্লাস করেছো তোমরা সবাই জানো যে তামিম স্যারের ক্লাস করা মানে হচ্ছে খাতা আর কলম আগে হাতে রাখতেই হবে, এরপরে ক্লাসে বসতে হবে। তো খাতা কলম অবশ্যই হাতে রাখো আগে। এন্ড এরপরে তোমাদের কাজ হবে হচ্ছে, এরপরে তোমাদের কাজ হবে হচ্ছে এই আমি যা যা বলতেছি, অর্থাৎ এখানে এমসিকিউ তে যা আছে এর বাইরে আমি যা যা বলতেছি, প্রত্যেকটা কথা তোমরা খাতায় নোট ডাউন করবা। এন্ড নোট ডাউন করে এই কথাগুলোই তুমি তোমার নিজের মতো করে সাজাবা। অর্থাৎ আমি যেভাবে বলতেছি তোমরা এক লাইন পর এক লাইন এইভাবে লিখে গেলা।
তো এই বাড়তি যে কথাগুলো বলতেছি এইগুলো মিলাইয়া কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ যা যা আছে আমি মোটামুটি সবই এখানে আনা ট্রাই করেছি, তোমরা একটু কথাগুলো মনোযোগ সহকারে করো, ঠিক আছে? তো দেখো, তোমরা কি করবা, ওই নোট ডাউন করবা, ওই নোট ডাউন করা সেই খাতাটা ছবি তুলে তোমরা একটু গ্রুপে পোস্ট করে দিতে পারো। লাস্ট দিনে তোমরা দুইজন মাত্র গ্রুপে পোস্ট করেছো, আর কেউ করনি, আর কেউ করেছো কিনা বাসায় আল্লাহ জানে। তবে তোমরা এই কাজটা করো ভাই, ইসমাইলি এমসিকিউ তে একটা মারা খেয়ে যাবে। তোমরা জানো সবাই যে এমসিকিউ তে কিন্তু মারা খায় প্রচুর পরিমাণে আইসিটি তে, তাই মারা খাওয়া যাবে না। তোমরা তাহলে আমার মান সম্মান শেষ ভাই। তো দেখো, নন পজিশনাল সংখ্যা কোনটি? আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল, ঠিক আছে? নন পজিশনাল, এটা ন, ঠিক আছে? নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? যেগুলার স্থানীয় মান আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? যেগুলার স্থানীয় মান আছে, স্থানীয় মান আছে। এখন স্থানীয় মান কোনগুলা? যেমন স্থানীয় মান ধরো আমি এই যে 4 লিখলাম, ধরো 4। এই 4 বলতে আমরা কি বুঝি? 4 বলতে আমরা কাকে বুঝি? 4। এখন এই 4 এর পাশে ধরো আরো একটা 4 লিখলাম, তাহলে কত হলো? এটা 44। এখন দেখো, 44 হইলে আমরা এইটাকে বলি 4 একক সমান 4। এর পরেরটা কি? এইভাবে আমরা গণনা করি না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে তো করি, তাই না? উল্টা দিকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে করি না? তো এটা হচ্ছে একক, 4 একক। এর পরেরটা কি? 4 দশক, 4 দশক, তাই না? 4 দশক। তো 4 দশক মানে কি বলতো? 40। 4 দশক মানে কি? 4 দশক মানে হচ্ছে 40। দেখো, 4 এইটা এই জায়গায় বসার কারণে ওর মান হয়েছিল 4, কিন্তু 4টা এখানে বসার কারণে ওর মান হয়ে গেল 40। তো এই যে দেখো, মানের পরিবর্তন হচ্ছে, এই মানের পরিবর্তন হওয়াকে বলা হয় হচ্ছে পজিশনাল, অর্থাৎ যেটা মানে পরিবর্তন হবে। তো দেখো, মানের পরিবর্তন এখানে 10, এটার মানের পরিবর্তন হয়। তারপরে 459, এটার মানের পরিবর্তন হয়। তিনের গ সবাই তিনের গ উত্তর করতেছে। ভি 100% কারেক্ট উত্তর, সবাই সঠিক উত্তর করেছো, কারণ ভি হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা। ভি হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা হওয়ার কারণ হচ্ছে এই জন্য, কারণ ভি একটা রোমান সংখ্যা। রোমান সংখ্যা, এটা কি? রোমান, রোমান সংখ্যা, ঠিক আছে? ভি একটা কি? রোমান সংখ্যা। তো আমরা জানি রোমান সংখ্যায় যা কিছু লেখা হয় সবকিছুই নন পজিশনাল সংখ্যা। সবগুলো কথা তোমরা লিখে রাখো। রোমান সংখ্যায় যা কিছু লেখা হয় সবকিছুই কি? নন পজিশনাল সংখ্যা, ওর কোনো পজিশন নাই এই কারণে। আর উপরেরটা অনেকে ভাবতে পারো তাহলে এ কেন হবে না, এটা কেন হবে না? এটা না হওয়ার কারণ হচ্ছে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে আছে। হেক্সা, আমরা জানি হেক্সাডেসিমালে এ মানে কি? আমরা জানি হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10। এটা আমরা সবাই জানি। হেক্সাডেসিমালে এ মানে কি? হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। যেহেতু এটার একটা সংখ্যার মান আছে, এই জন্য এটা হচ্ছে কি? একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এন্ড ভি, এই যে ভি মানে কত বলতো? ভি মানে হচ্ছে 5, তাই না? আমরা সবাই জানি ভি মানে 5। তো ভি মানে 5, আজীবন ও 5ই থাকবে ওর মান। যেমন ধরো, আমরা যখন লিখি ভি, ভি মানে হচ্ছে 5, আমরা যখন লিখি ভি আই তখন ওর মান হয় 6। দেখো, ভি এর মান 5 আর আই এর মান 1, 5 আর 1 6, এইভাবে হয়। এখন ভি এর মান এখানে 5 ছিল, এই দশকের ঘরে যায় কি ভি এর মান 50 হয়ে গেছে? তা কিন্তু হয় নাই। কিন্তু এইদিকে তাকাই দেখো, এইখানে কিন্তু হয়েছিল, এখানে 4, এই পাশে যে 40 হয়ে গেছিল। বাট এইখানে কিন্তু ভি এর মান এইখানে যা, এইখানেও 5, এইখানেও 5ই আছে, ওর ভি এর মান পরিবর্তন হয় নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের এটাও বোঝা শেষ, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন এন্ড 4 নম্বর প্রশ্নের উত্তর করো এবার। এবার সবাই 4 নম্বর প্রশ্নের উত্তর করো। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? এগুলো বেসিক প্রশ্ন, আমরা এগুলো নিয়ে বেশি একটা মাথা ঘামাবো না। আমরা পরবর্তীতে আমাদের সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, এগুলোর প্রশ্ন রয়েছে। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বলো? কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? দশমিক। আমরা সবাই জানি যে কম্পিউটার কম্পিউটার একটা ভাষাকে ফলো করে। সেটা কি দশমিক ভাষা, সেটা কি বাইনারি, সেটা কি অক্টাল, নাকি সেটা হেক্সাডেসিমাল? কোনটা হবে বলো তো দেখি? খ, বাইনারি। সবাই বলতেছে বাইনারি, এটা খুবই সহজ, আমি জানি সবাই পারবা, এই জন্য আর এত কথা না বাড়াই। কম্পিউটারের ভাষাই হচ্ছে বাইনারি, অর্থাৎ বাইনারিকে কম্পিউটারের ভাষা বলা হয়, ঠিক আছে? বাইনারিকে কম্পিউটারের ভাষা বলা হয়, অর্থাৎ কম্পিউটারে শুধুমাত্র একটা একটা ভাষায় ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বাইনারি। আর কম্পিউটার শুধুমাত্র দুইটা ভাষা, দুইটা সংখ্যা বোঝে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 0 আর 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। এই জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করার জন্য শুধুমাত্র 0 আর 1 দ্বারাই কম্পিউটার কাজ করে থাকে। যেখানে কম্পিউটার 0 দ্বারা, মানে 0 দ্বারা বোঝে হচ্ছে অফ, 0 দ্বারা বোঝে হচ্ছে অফ, আর 1 দ্বারা বোঝে হচ্ছে অন। এটা দ্বারা বোঝে হচ্ছে খোলা, এটা দ্বারা বোঝে, সরি, এটা দ্বারা বোঝে বন্ধ, এটা দ্বারা বোঝে খোলা। অফ মানে বন্ধ, অন মানে কি? খোলা।
তো জিরো মানে হচ্ছে অফ, ওয়ান ওয়ান মানে হচ্ছে কি অন, এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আমাদের এতটুকু কথা এখানে জানলেই এনাফ। এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন দেখো, 1001 সংখ্যাটিতে কয়টি বিট আছে? 1001 সংখ্যাটিতে কয়টি বিট আছে বলো তো? 1001 সংখ্যাটিতে কয়টি বিট আছে বলো? সংখ্যাটিতে কয়টি বিট আছে? 5 নম্বর প্রশ্ন আনসার করো। 1001 সংখ্যাটিতে কয়টি বিট আছে? বিট মানে কি বলেছি একটু আগে? বিট মানে বলেছি হচ্ছে বাইনারি নাম্বার। তো এখানে কয়টা বাইনারি নাম্বার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। খুব ইজি প্রশ্ন, সবাই পারবা। গ নম্বর সবাই উত্তর করতেছো, গ নম্বর মানে চারটা, চারটা বিট আছে এখানে, খুবই ইজি এটা। এটা নিয়ে কথা বলবো না আর, এটা খুবই ইজি, চারটা। এবার বলো, দশমিকে 91 এর বাইনারি কত? এটা আমাদের পড়তে হবে এখন। দশমিক, এবার দশমিক মানে কি? দশমিক মানে ডেসিমাল। দশমিক মানে কি? দশমিক মানে ডেসিমাল। তো ডেসিমালে 91 থাকলে সেটা বাইনারিতে কত হবে, এটাই আমাদের প্রশ্ন। তো দেখো, ডেসিমালে 91 থাকলে বাইনারিতে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো ডেসিমালে 91 আছে, এই 91 কে আমরা হচ্ছে বাইনারি করবো। তো বাইনারি করতে হলে আমরা জানি, দশমিক থেকে বাইনারি করতে হলে আমাদের নিয়ম হচ্ছে ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। ওই সংখ্যাটাকে কি 2 দ্বারা, প্রত্যেকবার 2 দ্বারা ভাগ দিতে হবে। যদি অক্টালে করতে বলে প্রত্যেকবার 8 দ্বারা ভাগ করতে হবে। যদি 16 দ্বারা, সরি, যদি হেক্সাডেসিমাল করতে বলে তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো এখানে যেহেতু আমাদের বাইনারিতে বাইনারিতে রূপান্তর করতে বলছে, সেক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। 91 কে 2 দ্বারা ভাগ করলে হয় 45, 45 দুগুণে হয় 90, এক থাকে হচ্ছে অবশিষ্ট, তাই না? এখানে আছে 91, বাট আমাদের 2 দ্বারা ভাগ করলে, 91 কে 2 দ্বারা ভাগ করলে হয় 45, 45 দুগুণে হয় 90, আর হাতে থাকে এক, তো 91 আমরা লিখে দিলাম। এন্ড এই 45 কে আবারও আমরা 2 দ্বারা ভাগ দিব, তাহলে হবে কত? তাহলে হবে হচ্ছে 22, 22 হবে এবং হাতে এক থাকবে। এরপরে এই 22 কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে কত? তাহলে হবে হচ্ছে 11, এবং এখন কিছুই থাকবে না হাতে। এখন যদি এই 11 কে আবার আমরা 2 দ্বারা দিই তাহলে হবে কত? তাহলে হবে হচ্ছে 5, এবং একটা এক থাকবে। এই 5 কে যদি আবার আবার আমরা ভাগ করি সেই ক্ষেত্রে হবে 2, এবং হাতে এক থাকবে। এই 2 কে যদি আমরা আবার ভাগ করি তাহলে এক থাকবে, এবং এখানে হাতে কিছুই থাকবে না। তো দেখো তাহলে এখানে সংখ্যাগুলো কি আসলো, এই নিচ থেকে উপরের দিকে। আমরা জানি নিচ থেকে আস্তে 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 কি করতে হয়, উপরের দিকে যাইতে হয়, তাই না? এইদিকে থাকে, নিচেরটাকে বলা হয়েছে LSB, আর উপরেরটাকে বলা হয় হচ্ছে MSB, তাই না? তো দেখো নিচ থেকে উপরের দিকে গেলে কি হবে, 10 ওয়ান। দেখো নিচ থেকে উপর দিকে গেলে কি হবে, 10 1 10 1 1। তো আমরা সংখ্যাগুলো মিলাই, 10 1 1 0 1 1। তো কোনটায় আছে এটা দেখো তো সবাই। ক নম্বর উত্তর করতেছে, 10 1 1 0 1 1। তার মানে সবাই ক নম্বর এটার পক্ষে আছে, সবাই, সবাই এটার পক্ষে আছে। মাঝখান থেকে 4 5 জন আবার গ নম্বর হয়ে গেছে, 4 5 জন আবার গ নম্বর বলছে। তো দেখি আমরা কারটা সঠিক হয়, হ্যাঁ। আমরা সঠিক উত্তরটা দেখি, দেখো সঠিক উত্তর কিন্তু ক নম্বরটা, অর্থাৎ 10 1 1 0 1 1, এটা হবে, তাই না? এই এমডি তাহসিন, তুই তো ক্লাস করতি রে বেটা, প্রতিদিন ক্লাস ক্লাস করতি, ভালো স্টুডেন্ট ছিলি, এখন এই অবস্থা হয়েছে কেন, উল্টা পাল্টা বলস। আচ্ছা দেখো এটার মানে কি, দেখো প্রশ্ন 7, এইটা সমান হোয়াট? এখন তো ভাই এটা তো স্টুডেন্টদের মাথা তো ঘুরে গেল, যারা ক্লাস না করছো। বললা কি রে, এটা আবার কি ভাই, এটা কোনো কথা হইলো? এখন দেখো এইটার মানে কি, এটা অ্যাকচুয়ালি আমার এখানে টাইপে অ্যাকচুয়ালি হয় নাই, আমি টাইপ করে তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এমন ছিল, এই যে পরীক্ষার সময় এমন থাকবে তোমাদের, এই যে, এই যে এমন থাকবে, এবং এইখানে একটা বিন্দু তোমাদের থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? এখানে একটা বিন্দু থাকলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো মেইন কথা হচ্ছে তোমাদের এমন ছিল। এখন এটা সমান হোয়াট, এটা সমান কি ভাই, এটা বলো দেখি। 7 নম্বর প্রশ্নের উত্তর করো তো। ওকে, এরপরে দেখো, তো এটা মানে কি, এটা মানে কি, দেখো জিনিসটা কি, এটার উপরে থাকা মানে হচ্ছে ওয়ান। উপরে থাকা মানে কি, উপরে থাকা মানে ওয়ান। এটার কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। উপরে থাকা মানে ওয়ান, নিচে দাগ থাকা মানে জিরো। নিচে দাগ থাকা মানে কি, জিরো। যদি মাঝে কোনো বিন্দু থাকে তাহলে বুঝতে হবে যে ওইখানে ডাবল জিরো আছে। বিন্দু থাকা মানে কি, বিন্দু থাকা মানে ডাবল জিরো বা ডাবল ওয়ান, যেখানে বিন্দু থাকবে সেটা বোঝাবে ডাবল। বিন্দু থাকলে ওইটাকে ডাবল বোঝাবে, বিন্দু থাকলে কি, বিন্দু থাকলে ডাবল বোঝাবে। তো দেখো 1
জিরো জিরো, এখানে কি, এখানে হচ্ছে ওয়ান, তো 1001 এই হবে। এই যে 1001, এই একেবারে ইজি, তাই না, একেবারে ইজি। তো দেখো আমরা যদি আরো একটা করি, ধরো আরো একটা আমরা করব, এই যে, তাহলে বলো তো এটার উত্তর কি হবে বলো তো? এই যে আমি এখন যেটা অঙ্কন করলাম, এই যে এটা, এটার উত্তর কি হবে তোমরা বলো তো, এটার উত্তর কি হবে? তো দেখো এটার উপর আছে ওয়ান, এটার উত্তর করো তো সবাই, ওয়ান। এটা আছে জিরো, তার মানে ওয়ান জিরো, এরপরে বড় একটা দাগ আছে, তার মানে দুইটা ওয়ান আছে, এরপরে নিচে একটা শূন্য একটা এক, এইটা হবে উত্তর, তাই না? আমি যেটা এখন করলাম এটার উত্তর কি হবে? 101101, তাই না? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। তো দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর তো আমরা তাহলে পেয়ে গেলাম সবাই। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন উত্তর, দেখো 8 নম্বর প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এটা সবাই একদম বেসিক প্রশ্ন ভাই, এটা কোনো কথা, একদম বেসিক প্রশ্ন। আনিশা মাহিজাবিন, হ্যাঁ গুড। ওকে দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। প্রধানত কত প্রকার? প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল, সরি এটা 1 নম্বর হবে। একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল, তাই না? একটা হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। এটা হচ্ছে প্রধানত দুই প্রকার। এই পজিশনাল আবার 4 প্রকার। পজিশনাল আবার কত প্রকার? পজিশনাল হচ্ছে আবার 4 প্রকার, যার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে ডেসিমল, ডেসিমল। 2 নম্বরে রয়েছে হচ্ছে বাইনারি। তারপরে 3 নম্বরে রয়েছে হচ্ছে অক্টাল, অক্টাল, এবং 4 নম্বরে রয়েছে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল না হেক্সাডেসিমল? হেক্সা, হেক্সা মানে কত? হেক্সা মানে 6, আর ডেসিমল মানে 10। 6 আর 10 কত হয়? 16। তো দেখো, ডেসিমলের ভিত্তি হচ্ছে কত? ডেসিমলের ভিত্তি হচ্ছে 10, কারণ এখানে 10টা সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারির ভিত্তি হচ্ছে 2, কারণ এতে 2টা সংখ্যা ব্যবহার করা হয়। অক্টালের ভিত্তি হচ্ছে 8, কারণ এতে 8টা সংখ্যা ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, কারণ এতে 16টা সংখ্যা ব্যবহার করা হয়। এই হচ্ছে কথা। তো অক্টালে কয়টা অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা ভিত্তি? তো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 8, কারণ এখানে 8টা সংখ্যা ব্যবহার করা হয়। সেই 8টা সংখ্যা কি কি বলো তো? আমি 8টা সংখ্যা লিখে দিচ্ছি: 0 1 2 3 4 5 6 7, এই পর্যন্তই, তাই না? এই আছে 8টা, দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা ব্যবহার করা হয় হচ্ছে অক্টালে। এই 8টা ছাড়া অক্টালে কোনো সংখ্যাই নাই। অক্টালে 8টা ছাড়া কোনো সংখ্যাই নাই। আর বাইনারিতে শুধুমাত্র ওয়ান আর জিরো, এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা ইউজ করা হয় না হচ্ছে বাইনারিতে, ঠিক আছে? ওকে, এটার ভিত্তি হচ্ছে 8 আমরা পেলাম, এবং 9 নম্বর প্রশ্ন আনসার করো। 9 নম্বর প্রশ্ন আনসার করো। নিচের কোনটি ডি এর সমকক্ষ? বলো, ডি এর সমকক্ষ কোনটি? নিচের কোনটি ডি এর সমকক্ষ? এই প্রশ্নটা কিন্তু একটু গুগলি টাইপের, ঠিক আছে? নিচের কোনটি ডি এর সমকক্ষ? ডি মানে কি? আমরা তো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ডি মানে জানি না, ডি মানে কি। এখন ডি মানে কি তোমার সংখ্যা, এটা একটা ডি, ডি মানে কি একটা সংখ্যা? না, এখানে এই ডি মানে হচ্ছে তোমার একটা বর্ণ বোঝায় নাই। এই ডি মানে কি একটা লেটার? এই ডি কি একটা লেটার বলো? এই ডি কোনো লেটার না, এই ডি হচ্ছে একটা নাম্বার। এডি হচ্ছে কি একটা নাম্বার, একটা সংখ্যা। এখন এটা, এখন যারা নতুন স্টুডেন্ট আছে তারা তো আবার এসে মারা শুরু করবা, বলবা যে স্যার কি বলে, ডি আবার নাম্বার হলো কেমনে? ডি কি কোনোদিন সংখ্যা হয়? হ্যাঁ, ডিও একটা সংখ্যা হয়, হেক্সাডেসিমলে। সেটা হেক্সাডেসিমলে, কারণ আমরা জানি হেক্সাডেসিমলে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। ডি মানে কত? 13। ডি মানে কি? ডি মানে হচ্ছে 13। এখন দেখো তো, এখানে 13 আছে কোনোটাই? 13 নাই, এটাই 13 নাই, এটাই 13 নাই। এখন এই দুইটা আছে, এই দুইটা মানে কি? এই দুইটা তো বাইনারি হতে পারে ভাই। এখন আমরা বুঝবো যে আসলে কোনটা তাহলে হবে উত্তর, এখানে বুঝবো। খ, খ বলতেছে, আরে তোদের দেখে আমার খুবই কাহিল লাগতেছে, ঠিক আছে? আমি হচ্ছে তোদেরকে বলতেছি না, অ্যাকচুয়ালি নামগুলো বলতেছি না, বাট আমার একদম, তোদের আমি, তোরা ক্লাস করছিস আমি জানি, তারপরেও এখন উল্টা পাল্টা আনসার করতেছিস। 12 কেমনে হয় বেটা? এই বেটা বেটি, 12 কেমনে হয়? 12 তো হচ্ছে সি, 12 তো সি, 12 কেমনে ডি হবে? ডি তো 13। এখন 13 মানে কি? 13 মানে আমরা জানি বাইনারিতে 13 মানে হচ্ছে এই 1110, এটা হচ্ছে 13। দেখো একটু খেয়াল করে দেখবা কেন 13 110, দেখো 13 যদি আমরা লিখি, এটাকে যদি আমরা এখন বাইনারি করি, দেখো কত হয়? 2, 2 দ্বারা ভাগ করলে এটা হয় 6, একটা এক থাকে, এরপরে হচ্ছে আবার 2 দ্বারা করলে হয় হচ্ছে 3, এখানে কিছুই থাকে না। আবার যদি 2 দ্বারা দেই তাহলে হচ্ছে আহ আচ্ছা, ডি এর সমকক্ষ, হ্যাঁ 13। এবার হচ্ছে যদি হচ্ছে কত দেই, 2 দ্বারা দেই তাহলে হয় কত? 1,
এক এক 1101 1101 কি 1101 হবে উত্তর 1101। হ্যাঁ 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 বাইনারি 110 হবে। আচ্ছা উত্তর এখানে ভুল দেওয়া আছে। উত্তর এখানে ভুল দেওয়া আছে, যারা ভুল ধরতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 13 এর বাইনারি হচ্ছে 1101 1101, এই দেখো 13 এর বাইনারি হচ্ছে 1101, এই জিরোটা এইখানে হবে, ওয়ানটা এখানে হবে, একটু ঘুরে গেছে। জিরোটা হবে এইখানে, ওয়ানটা হবে এইখানে, উত্তর হবে কি? এটা উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে, উত্তর কি জানো? উত্তর হচ্ছে 1101, এটা হবে উত্তর, ঠিক আছে 1101। এটা কারেকশন করে নিও তোমরা একটু, 1101 হবে, ঠিক আছে। তো এটা কি হবে, এটা আমি একটু লিখে দিচ্ছি, এটা ক্রস হবে, এটা ঠিক না। উত্তর হবে হচ্ছে 1101, ঠিক আছে 1101, হ্যাঁ গুড, ভেরি গুড। 1101 হবে উত্তর, ঠিক আছে উত্তর হবে 1101। এটা 1101 হতে পারে, বা আচ্ছা সরি, 1101 হতে পারে, অথবা হচ্ছে এটা 13 লিখতে পারো, ঠিক আছে 13 লিখতে পারো। আচ্ছা যাই হোক না কেন, এফ পর্যন্ত 16 কেমনে হয় এই বেটা, এফ পর্যন্ত 16 হয়? এই দেখ আমি লিখে দিই, হেক্সাডেসিমাল নাম্বার গুলো লিখে দিচ্ছি আমি, হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার গুলো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই হচ্ছে কথা, এই 15 পর্যন্ত, এই হচ্ছে 16টা, এই হচ্ছে 16টা। এই যে এক দুই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই হচ্ছে 16টা, ঠিক আছে সর্বমোট 16টা। হ্যাঁ অটো মার্ক পেয়ে যাবা, এইভাবে তোমরা পরীক্ষা যদি ভুল থাকে তাহলে ওইটা অটো মার্ক পেয়ে যাবা। তবে শর্ত হচ্ছে, যেটা ভুল থাকবে ওটা তোমাকে মার্ক করতে হবে, এটা তোমাকে মার্ক করতে হবে। সেটা এইটা করো এটা করো, যেটা খুশি সেটা করো, তোমাকে মার্ক করতে হবে, মার্ক না করলে তুমি হচ্ছে ইয়া পাবা না, হচ্ছে তুমি ওইটার মার্ক পাবা না তোমাকে। যদি তুমি হচ্ছে মার্ক পেতে চাও তাহলে এটা তোমাকে অবশ্যই মার্ক করা থাকতে হবে, ঠিক আছে। ওকে এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, অক্টালে 56 সমান দশমিকে কত বলো? অক্টালে 56 সমান দশমিকে কত? অক্টালে 56 হলে দশমিকে কত? অক্টাল থেকে ডেসিমাল আমরা কিভাবে করি এটা? আমরা জানি আদার্স টু ডেসিমাল, আদার্স টু ডেসিমাল করার নিয়ম কি? আদার্স টু ডেসিমাল করার নিয়ম হচ্ছে যেই সংখ্যাটাই থাকবে ওই সংখ্যাটা লিখতে হবে। ওই সংখ্যা, এই সংখ্যাটা কি অক্টাল, যেহেতু অক্টাল তাই আমরা অক্টালের জন্য এখানে নিচে ভিত্তি 8 দিয়ে নিলাম। এন্ড এটার আমরা যখন দশমিক বের করব তখন আমরা মনে মনে এই উল্টা দিক থেকে 0 1 ধরে নিব। তো এটা মনে করব 0, এটা মনে করব 1। এরপর আমরা লেখা শুরু করব, 5 গুণ প্রথম সংখ্যা লিখলাম, প্রথম সংখ্যা লিখে এখানে ভিত্তি যা থাকবে তাই লিখবো। ভিত্তি লিখে ভিত্তির উপর একটা পাওয়ার দিতে হবে, কোন পাওয়ার দিব? পাওয়ার দিব এই সংখ্যার উপরে যা আছে, এই সংখ্যার উপর আছে 1, এই জন্য ভিত্তিও 1 দিলাম। তো এরপরে যোগ চিহ্ন দিয়ে আবার দ্বিতীয়টা সেম ভাবে 6 × 8⁻0। তো এবার আমরা সমাধান করে ফেলবো। দেখো 8 এর উপরে পাওয়ার 1 আছে, তার মানে 8 এর উপরে একই এক পাওয়ার থাকাও যে কথা, না থাকাও সে কথা। এখন 5 8 কত হয়? 5 8 হয় 40, প্লাস হচ্ছে আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে কত? পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে 1। তো দেখো এই যে 8 এর উপরে পাওয়ার জিরো আছে তার মানে 1। তো 1 এর সাথে 6 কে গুণ করলে কত হবে? 6 একে 6 হবে। আর 40 আর 6 যোগ করলে কত হয়? 46। সবাই 46 উত্তর করেছো, ভেরি গুড, 46 হবে উত্তর। ওকে, আশা করি সবাই বুঝতেছো ক্লাসগুলো। আচ্ছা তোমরা কি সব প্রত্যেকটা কথা কি আমার বুঝতেছো? আমার প্রত্যেকটা কথা কি বুঝতেছো? এই যে আমি তোমাদের করাচ্ছি, তোমরা কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কথা সহ বুঝতে পারতেছো? আমার কথা সহ তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতেছো? 11 নম্বর প্রশ্ন দেখো, 4 8 সি এরপরে রয়েছে ড্যাশ, এই ড্যাশে কি হবে বলো? 4 8 সি এরপরে একটা ড্যাশ রয়েছে, এই ড্যাশে কি হবে? এই ড্যাশে কি হবে বলো? 4 8 সি এরপর একটা ড্যাশ রয়েছে, এই ড্যাশে কি হবে? 11 নম্বর প্রশ্ন আনসার করো। জি বুঝতে পারছি, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেই ভালো। 11 নম্বর প্রশ্ন আনসার করো, এবার 10 নম্বর শেষ। 4 8 সি, আচ্ছা এটা একটা ধারা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ধারা। ধারা চিনবো কিভাবে? যখন এরকম কোনো ফাঁকা ঘর দেওয়া থাকবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ধারা। তো ধারা আমরা ধারার উত্তর কিভাবে করবো আমরা দেখবো।
যে কত কত করে বাড়তেছে অথবা কত কত করে কমতেছে, আমরা এই জিনিসটা দেখবো। প্রথমে দেখবো কত কত করে বাড়তেছে, যদি দেখি হ্যাঁ বাড়তেছে তাহলে দেখবো কত কত করে বাড়তেছে, যদি দেখি কমতেছে তাহলে দেখবো কত কত করে কমতেছে। আমরা যদি এইদিকে একটু একটু তাকাই, দেখো 4-এর পরে 8, তার মানে 4 থেকে আরো 4 বাড়ছে, এখানে কত বাড়ছে? 4 বাড়ছে। এখন এখানে 8, 8-এর পরে দেওয়া আছে সি, এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে কত বাড়ছে? আমরা তো জানি না ভাই এটা এখানে কত বাড়ছে, বাট আমরা জানি কিন্তু বুঝতেছি না। সি মানে কত? দেখো আমরা সি যখন আছে তখনই আমরা মাথায় আনবো এ থেকে। দেখো তোমরা যদি কোনো পরীক্ষায় 3য় নম্বর অধ্যায় থেকে দেখো এ থেকে এফ পর্যন্ত কোথাও লেখা আছে, তাহলে তুমি শুরুতেই তোমার মাথায় আসতে হবে হচ্ছে হেক্সা। তোমার শুরুতেই মাথায় আনতে হবে যে এটা হেক্সাডেসিমাল, শুরুতেই মাথায় কি আনতে হবে? এটা হেক্সাডেসিমাল। তো যেহেতু সি আছে, সি মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, আর আর সি মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার যেহেতু, তো সেই ক্ষেত্রে সি মানে কত আমরা একটু যদি দেখি, দেখো এ মানে ছিল হচ্ছে 10, তারপরে বি মানে ছিল হচ্ছে 11, সি মানে কত বলো তো? সি মানে হচ্ছে 12, তাই না? 12। তো দেখো তার মানে সি মানে কত? এখানে সি মানে হচ্ছে 12। দেখো তাহলে এবার 8 থেকে 12, তার মানে আরো এখানে 4 বাড়ছে। এখন দেখো 4 থেকে 8, 4 বাড়ছে, 8 থেকে 12, 4 বাড়ছে। এবার তাহলে আরো 12 থেকে আরো 4 বাড়বে না? এখানে 12 থেকে আরো 4 বাড়বে, 12 থেকে আরো 4 বাড়লে কত হয়? 16। এখন ভাই এখানে একটাও কি 16 আছে? একটাও কি 16 আছে? 16 নাই। আর 16 থাকলেও তোমাদের উত্তরে 16 হইতো না। ধরো এখানে 12 এর জায়গায় 16 ছিল, তোমার 12 এর জায়গায়, ধরো 12 এর জায়গায় 16 ছিল, ধরো 12 না থেকে 12 এর জায়গায় 16 ছিল, তাহলে কি উত্তরে ঘ নম্বর হতো? না, তাহলেও ঘ নম্বর হতো না, 16 হতো না। কারণ হচ্ছে এইটা একটা হেক্সাডেসিমাল, এটা একটা হেক্সাডেসিমাল ধারা, আমাদের উত্তর করতে হবে হেক্সাডেসিমাল ধারায়। এটা একটা হেক্সাডেসিমাল ধারা, আমাদের উত্তর করতে হবে হেক্সাডেসিমাল ধারায়। কারণ হচ্ছে দেখো হেক্সাডেসিমালে আমরা জানি এফ মানে হচ্ছে 15। এফ মানে কত? এফ মানে 15। একটু আগে আমরা দেখো এ বি সি, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, ই মানে 14, এন্ড এফ মানে হচ্ছে 15, তাই না? এফ মানে আমরা জানি 15। তো এফ মানে 15, এফ এর পরে কি আসে বলো তো? এফ এর পরে দেখো এফ এর পরে কি আসে বলো তো? এফ এর পরে কি আসে? এফ এর পরে আসে হচ্ছে 10। কেন 10 আসে জানো? এই বিষয়টা একটু আমি তোমাদের দেখাবো। দেখো আমরা যখন ডেসিমাল নাম্বার লিখি, একটু কথাটা একটু খেয়াল করে শুনো, ডেসিমাল নাম্বার যখন লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখন আমরা যখন এই ডেসিমাল নাম্বার গুলো লিখি 9 পর্যন্ত লেখা হয়ে যায়, তখন আমরা কিভাবে লিখি বলতো? আমরা সবাই জানি শূন্য বায়ে হয় না, বায়ে শূন্য হয় না, আমরা সবাই জানি বায়ে শূন্য হয় না, আমরা হচ্ছে সবাই জানি। এই জন্য আমরা শূন্য দিয়ে শুরু করতে পারবো না, শূন্য থেকে 9 পর্যন্ত শেষ হওয়ার পরে আমরা এক থেকে শুরু করি। দেখো এক থেকে শুরু করি, এক দিয়ে শূন্য, এক দিয়ে এক, এক দিয়ে দুই, এক দিয়ে তিন, এইভাবে এক দিয়ে 9 পর্যন্ত চলে যাই। যখন এক দিয়ে 9 পর্যন্ত চলে যায় তখন আমাদের আর সংখ্যা থাকে না, তখন আমরা কি করি? তখন আমরা দুই দিয়ে শুরু করি আবার, দুই দিয়ে শূন্য, দুই দিয়ে এক, দুই দিয়ে দুই, এইভাবে দুই দিয়ে 9 পর্যন্ত চলি। যখন দুই দিয়ে 9 পর্যন্ত আমাদের হয়ে যায় তখন আমরা কি করি? তখন আমরা তিন দিয়ে আবার শুরু করি, তিন দিয়ে শূন্য, তিন দিয়ে এক, তিন দিয়ে দুই, এভাবে শুরু করি। তো আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ব্যাপারটা সেম করব। হেক্সাডেসিমাল নাম্বার গুলা কি বলতো? আমি যদি এখানে তোমাদের একটু ইরেজ করে যদি একটু লিখে দেখাই। আচ্ছা এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। তোমরা সস নিবা? সস এখানে সস নেওয়া লাগবে না আশা করি তোমাদের। আচ্ছা আমি এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে। আচ্ছা আমি তোমাদের হচ্ছে এবার তোমাদের হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটা কিভাবে লিখবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো হেক্সাডেসিমাল নাম্বার গুলো দেখাচ্ছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 লেখার পরে শুরু হয় হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। এই এফ পর্যন্ত হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল নাম্বার আছে, এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে? এফ মানে হচ্ছে কত? 15। এখন এর পরের নাম্বারটা আমরা কিভাবে লিখবো তাহলে? ঠিক যেমন ভাবে 9 পর্যন্ত লেখার পরে আমাদের সংখ্যা শেষ হয়ে গিয়েছিল, আমরা শুরু করেছিলাম 1 দিয়ে 0, 1 দিয়ে 1, 1 দিয়ে 2, এইভাবে। ঠিক এইখানে আমরা সেম কাজটাই করব, 1 দিয়ে শুরু করব, ঠিক আছে? 1 দিয়ে কি করব দেখো, 1 দিয়ে 0, 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 দিয়ে 5, 1 দিয়ে 6, এইভাবে 1 দিয়ে এফ পর্যন্ত যাব আমরা, 1 দিয়ে 9, 1 দিয়ে এ, 1 দিয়ে বি, এইভাবে 1 এ, 1 বি, 1 এ, 1 বি, 1 সি, 1 ডি, এইভাবে 1 এফ পর্যন্ত যাব। এফ পর্যন্ত চলে যাওয়ার পরে যখন আমাদের সংখ্যা শেষ তখন আমরা 2 দিয়ে আবার শুরু করবো, ঠিক আছে? তখন আমরা কি করবো আবার? তখন আমরা 2 দিয়ে শুরু করব। এই যে 2 দিয়ে 0, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, এইভাবে 2 দিয়ে এফ পর্যন্ত আমরা যাব, শেষ। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার লেখার নিয়ম। তো দেখো সি এর পরে আসবে 16, এফ মানে হচ্ছে 15, তাহলে 16টা আমরা কিভাবে লিখছি দেখো তো?
16 আমরা লিখছি 10, হেক্সাডেসিমালে 10 মানেই হচ্ছে কি 16, হেক্সাডেসিমালে 10 মানে কি, হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে 16, ঠিক আছে, তাহলে কি হবে 10, এটা হবে উত্তর, 10 মানে হচ্ছে 16 হেক্সাডেসিমালে। ওকে স্যার, আপনাকে না দেখে ক্লাসে মনোযোগ আসে না, পর্দার আড়ালে ক্লাসে মনোযোগ আসতে হবে, ক্লাসে টিচারে দেখে কি করবো আমি, আর তোমরা যে ফাজিল হয়ে গেছো উৎস, তোমাদের বিচার করব আমি আসলে। এই জন্য হচ্ছে আজকে ইচ্ছা করে আমি ইয়াতে আসি নাই, তোমাদের সামনে আসি নাই। ওকে, এরপরে দেখো, আমরা এরপরের প্রশ্নটা সলভ করবো। দেখো 12 নম্বর প্রশ্ন, এত এর পরের সংখ্যাটি কত? সেম প্রশ্ন, আমাদের সেম প্রশ্ন। দেখো এটা হচ্ছে একটা কি অক্টাল নাম্বার, তাই না? এটা একটা কি, এটা একটা অক্টাল নাম্বার। যেহেতু এটা একটা অক্টাল নাম্বার, মানে একটা ভিত্তি 8 দেওয়া আছে, তার মানে এটা একটা অক্টাল নাম্বার। তো অক্টাল নাম্বারের আমরা জানি অক্টাল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আছে। তো এরপরে আমরা শুরু করি হচ্ছে কি বলতো, 10, 12, 13, 14, 15, 16, 17, 17 শেষ হয়ে যাওয়ার পরে কি করে এবার 20, 21, 23, সরি 22, 23 এইভাবে আমরা শুরু করি। তো এইভাবে করতে 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 করে যখন 7 পর্যন্ত চলে যায়, তখন আমরা কি করি 100, 101, 102, 103 এইভাবে শুরু করি, তাই না? এই যে দেখো, এই যে ধরো সেভেন, সেভেন দিয়ে সেভেন পর্যন্ত হয়ে গেছে, সেভেন দিয়ে সেভেন পর্যন্ত হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন এটা দিয়ে শুরু করবো না 10, তো 10 দিয়ে 1, 10 দিয়ে 0, 10 দিয়ে 1, 10 দিয়ে 2, 10 দিয়ে 3 এইভাবে শুরু করবো, ঠিক আছে? তো আমাদের এটার উত্তর হবে কি 100, এটা হবে উত্তর, ঠিক আছে? সবাই সঠিক উত্তর করতেছো, গুড, ভেরি গুড, তোমরা আসলে পড়েছো তাহলে আশা করি। ওকে, এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন। দেখো বিএফ সমান কত? ভাই এটা তোমাদের বিএফ না এটা, বলো বিএফ সমান কত, দেখি কে 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 কি অ্যান্সার দাও। দেখো বিএফ সমান কি, বিএফ সমান এখানে তোমাদের জন্য আরো একটা অপশন বাড়াবো আমি, এটা হচ্ছে ও নাম্বার অপশন। এই কারা কারা ও নাম্বার অপশন আবার কেউ উত্তর দেয় নাকি? বিএফ সমান হচ্ছে, বিএফ সমান হচ্ছে কালসাপ, ঠিক আছে? আরো 6 নাম্বার একটা উত্তর দিয়ে যাও, সেটা হচ্ছে চরিত্রহীন, ঠিক আছে? এখন তোমরা এই এতগুলো অপশন থেকে তোমরা যে কোনো একটা উত্তর দাও, বিএফ সমান কত বলো দেখি। 13 নম্বরের উত্তর করো ভাই, 12 নম্বরের শেষ, 12 নম্বর এখন আর নাই, 13 নম্বরের উত্তর করো। আসবো আসবো, ক্লাস শেষ হোক তারপরে লাস্টে আসবো, ঠিক আছে? ক্লাস শেষ হলে একদম লাস্টে সামনে আসবো, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে নাকি আগে একদম লাস্টে সামনে আসবো, এই কারণে আগে ক্লাস শেষ করো। বলো বলো এখানে, এটা সমান কত বলো না, উত্তর করো মিয়া, ধরো হাসাহাসি লাগাই দিছে পোলা পাইনে। যেটা প্রশ্ন যে করছি সেটার উত্তর করো না, বিএফ সমান কত? আচ্ছা, বিএফ সমান 277, বিএফ সমান 277। ওকে, দেখি আমরা মিলাই দেখি বিএফ সমান কত আসে। আচ্ছা বি মানে কি দেখো, বিএফ অ্যাকচুয়ালি, এই বিএফ মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা তোমাদের বিএফ না, এটা বয়ফ্রেন্ড না, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা যখন ডেসিমলে করব, সরি এটা হচ্ছে অক্টালে, এটা যেহেতু অক্টালে আছে, তো অক্টালে যখন আমরা করব, অক্টালে করার নিয়ম হচ্ছে, অক্টালে করার নিয়ম কি বলতো, অক্টালে করার নিয়ম হচ্ছে, অক্টালে করার নিয়ম হচ্ছে, অক্টালে করতে হয় হচ্ছে কিভাবে, প্রথমত এই সংখ্যাটাকে আগে আমাদের বাইনারি বানাইতে হয়, বাইনারি বানাইতে হয় তারপর অক্টাল করতে হয়। তো বাইনারি আমরা কিভাবে বানাবো, আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানাইতে হলে 4টা কোডের প্রয়োজন হয় আমাদের। 4টা কোড কি কি, 1, 2, 4, 8, এই 4টা কোডের প্রয়োজন হয়। এখন বি মানে কত বলো তো ভাই, এ মানে যদি 10 হয়, এ মানে যদি হয় 10, তাহলে বি মানে কত? বি মানে তাহলে হচ্ছে কত, 11 না? বি মানে হচ্ছে 11, ঠিক আছে? হ্যাঁ। ওকে দেখো, বি মানে কত, বি মানে হচ্ছে 11। তো দেখো বি মানে যেহেতু 11, এখন 11 এখানে কাকে কাকে যোগ করলে 11 হয়, দেখো তো, 8, 8, 2,
আর 1, এই তিনটাকে যোগ করলে 11 হয়। 8 আর 2 10, 10 আর 1 11। এই 4 কে আমাদের লাগতেছে না, এই জন্য 4 এর নিচে দেবো আমরা 0। আর এফ, এফ মানে কত বলতো? এফ মানে হচ্ছে 15, তাই না? এফ মানে আমরা জানি যে এফ মানে হচ্ছে 15। এখন 15 কাকে কাকে যোগ করলে হয়? সবগুলাকে যোগ করলে 15 হয়। 8 আর 4 12, আর 2 14, আর 1 15। তার মানে সবগুলো আমাদের লাগতেছে, এই জন্য সবগুলোর নিচে 1 লিখলাম। তো দেখো, প্রথমটা প্রথমটার নিচে কি আসছে? বি এর নিচে আসছে হচ্ছে 1011, আর এফ এর আসছে হচ্ছে 1111। সরি, কয়টা দিয়ে দিলাম? এটা বেশি দিয়ে দিছি। আচ্ছা, এটা একটা মুছে দিচ্ছি। ওকে। এই, এখন বাইনারি নাম্বারটা কি আসলো বলতো? বাইনারি নাম্বারটা আমাদের আসলো হচ্ছে 10111111। এই আসলো হচ্ছে বাইনারি নাম্বার। এখন এই বাইনারিকে আবার অক্টালে করতে হবে। এখন অক্টাল কিভাবে করব? তিনটা তিনটা করে গ্রুপ করতে হবে। এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই গ্রুপে একজন কম, এই গ্রুপে এই যে হাজবেন্ড ওয়াইফ চিলড্রেন, হাজবেন্ড ওয়াইফ চিলড্রেন, হাজবেন্ড ওয়াইফ, কিন্তু চিলড্রেন নাই ওদের। এখন ওদের একটা চিলড্রেন আনতে হবে না? তো চিলড্রেন আমরা কি বড় মানুষ আনবো না ছোট মানুষ আনবো? অবশ্যই ছোট মানুষই আনবো। এখন শূন্য বড় না এক বড়? যেহেতু এক বড় আর শূন্য হচ্ছে ছোট, তাই আমরা একটা বেবি আনবো, এখানে ছোট একটা বেবি আনবো, একটা শূন্য দিয়ে বাড়াই দেবো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো ওরে এবার 3 সংখ্যা হয়ে গেল। ওয়ান, আচ্ছা এটা একটু ইয়া হয়ে গেছে, আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি এটা। এটা হচ্ছে 01 এরকম ছিল। ওকে, বুঝলা এবার? এই হচ্ছে কথা। তো দেখো, এবার 3 3 সংখ্যা করা হয়ে গেছে। এবার আমরা এই সংখ্যাগুলোর নিচে নাম লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আছে কত? 10। 10 মানে কি? এই যে ওয়ান, ওয়ান আর জিরো। দেখো, 10 মানে কি? 10 মানে হচ্ছে 0, 10 মানে কত? 2। 111 মানে হচ্ছে 7, 111 মানে 7, মানে 277। এই হচ্ছে অক্টাল নাম্বার। তো এখানে কোনটা আছে? 277, এই যে বিএফ সমান 277। তার মানে আমরা বুঝলাম বিএফ সমান 12 না, বিএফ সমান 177 না, বিএফ সমান 300 না, বিএফ সমান কালসাপ না, বিএফ সমান চরিত্রহীন না, বিএফ সমান হচ্ছে 277। ঠিক আছে? ওকে, এরপরটা 14 নম্বর প্রশ্ন আনসার করো। 127, এটা আছে একটা ডেসিমাল নাম্বারে। যেহেতু ভিত্তি 10 আছে, তার মানে এটা একটা ডেসিমাল নাম্বার। তো 127 এটা একটা ডেসিমাল নাম্বার। এটার এক্স ইকুয়াল 8 হলে এক্স এর মান কত? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর করো তো। 127, প্রশ্নটা হচ্ছে কি? 127, এটা যদি ডেসিমালে হয়, তাহলে এটার অক্টাল নাম্বার কত? দেখো, তোমাকে কিন্তু বলে দেয় নাই যে এটার অক্টাল নাম্বার কত, কিন্তু আসলে কিন্তু তোমার কাছে অক্টাল নাম্বারই চাইছে। কারণ এখানে ভিত্তি দিয়ে দিছে 8, ভিত্তি 8 মানে কি? অক্টাল। তাহলে এখানে একটা অক্টাল নাম্বার বসবে। তো দেখো, 127-এর অক্টাল কি হয় বলো তো? 127-এর অক্টাল কি? 127-এর অক্টাল মানে হচ্ছে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 127-এর অক্টাল মানে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে। তো 8 দ্বারা ভাগ করলে কি হয়? 127-কে 8 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 8 দ্বারা ভাগ করলে কত হয় 127-কে? এই 277 নিয়ে পড়ে আছে এখনো। 277 এখন কোন সময় চলে গেছে? 277 কি এখনো আছে রে বেটা? এখন হচ্ছে 127, তাই না? 127, দেখো 127-কে যদি আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কত আসে বলতো? আমাদের আসে হচ্ছে 15। সরি, এখানে একটু দাগটা বড় হয়ে গেছে। তো আমাদের আসে হচ্ছে 15। আর 8-কে যখন আমরা হচ্ছে 15 দিয়ে গুণ দিই, তখন আমাদের উত্তর আসে হচ্ছে 120। তার মানে বাকি থাকে আরো কত? বাকি থাকে আরো 7। এন্ড এই 15-কে যখন আবার আমরা 8 দিয়ে ভাগ দিই, তখন হয় 1, এবং বাকি থাকে আরো 7। এখন 1-কে আর ভাগ দেওয়া যায় না। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে এবার উঠাবো। তার মানে নিচ থেকে উপরের দিকে আসলে কি হয়? 177। এটাই হয় উত্তর, 177। তাহলে উত্তর কি হবে? 177, অর্থাৎ এটাই হবে উত্তর। এখানে অপশন একটা তোমাদের কম দেওয়া হয়েছে। হাই হাই, তোমাদের এটা সহজ হয়ে গেল তো, অপশনটা একটা কম দেওয়া হয়ে গেল। 177, ঠিক আছে, 177। সবাই সঠিক উত্তর করেছো, যাক মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর করেছো। এত ভালো স্টুডেন্ট হইলে তোমাদের আর পড়ানো লাগে বলো? অনেক ভালো স্টুডেন্ট তোমরা। কোন সংখ্যাটি বৃহত্তম? এখানে কোন সংখ্যাটা বৃহত্তম বলো? বড় কোন সংখ্যাটা আছে এর মধ্যে? বড় সংখ্যা কোনটা? এর মাঝে বড় সংখ্যা আছে কোনটা বলো? এখন বড় সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো বলো? বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? বড় সংখ্যা নির্ণয় করতে হলে আমরা সবগুলোকে একটু আগে ডেসিমালে রূপান্তর করে দেখতে হবে যে কোনটার মান কত, তাহলে আমরা বুঝবো যে আসলে কোনটা বড় কোনটা ছোট। এখন দেখো, এই যে এটা হচ্ছে কি? 1000। 1000 এটা হচ্ছে বাইনারিতে, বাইনারিতে 1000। তো বাইনারিতে 1000 মানে কত জানো? তোমরা একটু করে দেখবে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। বাইনারিতে 1000 মানে হচ্ছে 8। আমরা জানি এটা 1000 মানে হচ্ছে 8 বাইনারিতে।
তোমরা বেসিক ক্লাসগুলো কইরো, তাহলে হচ্ছে এগুলো একদম ইজিলি বুঝে যাবা। তো এল ওয়ান ওয়ান কে অক্টালে আছে, ওয়ান ওয়ান অক্টালে মানে কত জানো? ওয়ান ওয়ান অক্টালে মানে হচ্ছে 9, সম্ভবত 9। ওয়ান অক্টালে মানে হচ্ছে 9, আর 7 আছে 16তে। তো হেক্সাডেসিমালে 7 মানে 7ই, এটার কোনো চেঞ্জ নাই। 1010 এটা বাইনারিতে মানে হচ্ছে 10। তার মানে দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো 10, এটা তার মানে ঘ নম্বর উত্তর, তাই না? ঘ ঘ ঘ হ্যাঁ, 15-র ঘ নম্বর হবে উত্তর। গুড, 15-র ঘ। ওকে, এরপরে হচ্ছে 16 নম্বর দেখো। 762 সংখ্যাটি হতে পারে, 762 সংখ্যাটি হতে পারে, 762 সংখ্যাটি হতে পারে কি? 762 এই সংখ্যাটা দশমিক, হেক্সাডেসিমাল, বাইনারি, কোনটা সঠিক হতে পারে? আই ও আই আই মানে হচ্ছে দশমিক আর হেক্সাডেসিমাল, এটা হতে পারে। অথবা দশমিক ও বাইনারি, এটা হতে পারে। অথবা হেক্সাডেসিমাল ও বাইনারি, এটা হতে পারে। অথবা দশমিক, হেক্সাডেসিমাল, বাইনারি, তিনটাই হতে পারে। এখানে কি হবে উত্তর বলো তো দেখি? 16 নম্বরের উত্তর করো দেখি তো, দেখি 16 নম্বরের উত্তর করো দেখি কি হবে। আচ্ছা, তোমাদের শুধু এই ক, খ, গ, ঘ এইভাবে আনসার করতে বারণ করছি না? তোমরা যেই প্রশ্নের উত্তর দিবে ওই প্রশ্নটা দিয়ে তারপর আনসার লিখবা। লাইক এটা 16 নাম্বার, ধরো 16, এই 16 নাম্বার দিয়ে তোমরা যেই উত্তরটা, তারপর সেটা হচ্ছে তোমরা দিবা। 16 নাম্বার দিয়ে যেই উত্তর, এটা তোমাদের লিখে দিবা। তোমরা প্রশ্ন লিখবা, উত্তর লিখবা। ঘ, সবাই বলতেছে ঘ। কিসের ঘ ভাই? কোনের ঘ এটা বলবা না? আমাতুল্লাহ সুমাইয়া বলে ক। কিসের ক? মোহাম্মদ সাকিব এসএফ 16-র খ। তার মানে হচ্ছে কি দশমিক আর হচ্ছে বাইনারি। হেক্সাডেসিমাল হতে পারে না নাকি? হেক্সাডেসিমাল হতে পারে না এই? হেক্সাডেসিমালে 7 নাই, হেক্সাডেসিমালে 6 নাই, হেক্সাডেসিমালে 2 নাই। তাহলে তুমি কেন বললা যে 762 এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হতে পারে না? কেন? হেক্সাডেসিমালে 7 ও আছে, 6 ও আছে, 2 ও আছে, তাহলে কেন হেক্সাডেসিমাল নাম্বার এটা হবে না বলো? দশমিক ও হেক্সা, কেন বাইনারি? ইয়া, হ্যাঁ, দশমিক ও হেক্সা। এরপরে ক ক ক ক, সবাই ক বলতেছে। গুড, ভেরি গুড, ক। কারণ বাইনারি হবে না। কেন বাইনারি হবে না? কারণ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা হয় না। এজন্য কি হবে? 762 এই সংখ্যাটা হতে পারে কোনটা? এই সংখ্যাটা হতে পারে কি? ক নম্বর, অর্থাৎ আই ও আই আই, শুধু দশমিক ও হেক্সাডেসিমাল হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের যেই ফরম্যাটে এমসিকিউ গুলো দেখাচ্ছি, দেখবা পরীক্ষায় গিয়ে হুবহু এই ফরম্যাটে প্রশ্নগুলো চলে আসছে। এবং প্রশ্ন দু একটা কমনও চলে আসতে পারে। কি রে, আমি কি এখানে ভুল আনসার দিছি? সেট, এখানে ভুল আনসার হয়েছে এটা। এটা হবে না, ক নম্বর হবে উত্তর। আমি তোমাদের উত্তর দেওয়ার সময় এটা ঠিক করে দিব, এটা ক হবে। ঠিক আছে, আমি লিখে রাখতেছি, দাঁড়াও। 16 নাম্বার, তাই না? 16 নাম্বার, ওকে, 16 নাম্বার আমি তোমাদের ঠিক করে দিব পরীক্ষা। ঠিক আছে, মানে তোমাদের পিডিএফ দেওয়ার সময় 16 নাম্বারটা আমি ঠিক করে দিব। পিডিএফ একটু পরে দিয়ে দিবো। যারা পেড ব্যাচে আছো তাদের এখনই পিডিএফ পেয়ে যাবে। একটু পরে আমি আধা ঘন্টা, ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, 17 নাম্বার আনসার করো। এত সমান কত? এত সমান কত? এখানে এত সমান কত? বলো, এত সমান কত? 1100 1300 এটা সমান কত? এটা যদি আমরা যোগ করি, এই বাইনারিতে আমরা যোগ করছি না? বাইনারিতে আমরা যোগ শিখেছি না? বাইনারিতে আমরা যোগ শিখেছি, তাই না? বাইনারিতে যোগ শিখেছি, তো বাইনারিতে যোগ কিভাবে করতে হয় বলো তো? বাইনারিতে যোগ কিভাবে করতে হয়? শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক শূন্য। তার মানে এক শূন্য এক তিনটে শূন্য, এক শূন্য এক তিনটে শূন্য। এই যে ঘ নম্বর উত্তর। ঘ নম্বর উত্তর ইজিলি আমরা পেরে যাচ্ছি। এক শূন্য এক শূন্য শূন্য। কি রে, ওয়াইস এমডি ফাহিম, কক 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 করতেছো কেন? তুমি কি কাক হয়ে গেলা নাকি? তাহলে কি হইলো? তাহলে 17 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপর 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর প্রশ্ন দেখো। এই এবার বিয়োগ, এত যোগ করলাম, এবার একটা বিয়োগ। বিয়োগটা করো এবার সবাই আমার সাথে সাথে, তোমরা করে ফেলো। ঠিক আছে, বিয়োগটা কি বলছে? 1101 তো আর বিয়োগ করতে বলছে কাকে? বিয়োগ করতে বলছে হচ্ছে ওয়ান, সরি একটা সংখ্যা এখানে কম আছে। উফ, ভাই কথা বলতে বলতে হাঁপাই গেছি তো। আছে কি? 1011 এই আছে, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে কি বিয়োগ করবো। তো বিয়োগ কিভাবে করতে হয় দেখো। স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করবো, একের থেকে এক বিয়োগ করলে শূন্য, আমরা জানি মিলে গেলে হয় শূন্য, একে একে মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, একে একে মিলে গেলে শূন্য,
এখানে কিছুই নাই, উপরে একটা এক আছে, তার মানে উপরের একটা জাস্ট আমি এখানে লিখে দিব। তাহলে কি হইলো, 1 0 0 0 0। 1 দিয়ে 4টা জিরো, এই যে আছে 1 দিয়ে 4টা জিরো, তার মানে খ নম্বর উত্তর 1 দিয়ে 4টা জিরো। দেখো, তাহলে আমরা 18 নম্বর প্রশ্ন খুবই সহজে উত্তরটা পেয়ে গেলাম। এরপর 19 নম্বর প্রশ্ন দেখো, ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? এই প্রশ্নটা দুয়ের পরিপূরকে তোমাদেরকে আমি পড়াইছি। সেই দিনও তোমাদের দেখাই দিছি আমি, লাস্ট সেই দিন পড়াইতে গিয়ে সৃজনশীল বলছি। 19 নম্বর প্রশ্নের উত্তর বলো, ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? চিহ্ন বিটের মান কি হইলে ধনাত্মক হয়? -1, নাকি 1, নাকি হচ্ছে 0, নাকি হচ্ছে 1 1, কোনটা হইলে ধনাত্মক বোঝায়? খ, খ, সবাই খ বলতেছে, মানে হচ্ছে এক, নাকি এটা? এটা হবে নাকি তাই বলো না? আরে 18 নাম্বার শেষ রে বাপ, 19 নাম্বারে আসো এখন। 19-এর খ, সবাই 19-এর খ বলতেছে, তার মানে এক। এক যখন হবে তখন এটা ধনাত্মক নাকি? এক যখন হবে তখন এটা ধনাত্মক। 19-এর সবাই খ বলতেছে, 19-এর সবাই খ বলতেছে, সবাই খ বলতেছে। এই যে এমডি তাহসিন বলতে বলে কি, যে স্যার আমি কোথায় ভুল বলছি? এই এমডি তাহসিন, এই এই তাহসিনের বাচ্চা, ভাগ্য ভালো যে আমি সামনে নাই এখন, নাহলে একেবারে দিতাম ধরে একেবারে। এটা এক কেমনে হয় রে? বলছে ধনাত্মক, এই ধনাত্মক হইলে কি এক হয় রে বাপ? ধনাত্মক হইলে এক কোথায় হয় বলছি? সেই দিনও বলে দিলাম যে এক হলে হচ্ছে ঋণাত্মক, এক হলে হচ্ছে ঋণাত্মক। ক্লাসটা আবার একটু কইরা আইতো পিছনটাই না। আর শূন্য হলে হচ্ছে ধনাত্মক, এই যে সেই দিনও বলে দিলাম। আরে কি যে করা দরকার, কি করব ভাই? এখন তো মাথাটাও তো সামনে পেতে দিতে পারতেছি না, যে মাথায় বাড়ি দাও, মাথা তো তোমরা দেখবা না, পেতে দিলে কি হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জিরো হবে উত্তর, জিরো হবে না উত্তর। এই এক মানে হচ্ছে ঋণাত্মক, আর জিরো মানে হচ্ছে ধনাত্মক। তুই এইখানে এক কেমনে বলস রে বেটা? এক বড় দেখেও ধনাত্মক নাকি? হাফ প্রায় একেবারে দাঁত উল্টা দিকে ফেলাই দিব। পোলাপাইন সেই দিনও পড়াইলাম, এখন উল্টা পাল্টা আনসার করতেছে। এক মানে কি? এক মানে হচ্ছে ঋণাত্মক, আর শূন্য মানে হচ্ছে ধনাত্মক। হ্যাঁ শূন্য হবে, শূন্য মানে ধনাত্মক আর এক মানে হচ্ছে ঋণাত্মক। মর্জিনা আক্তার, তানজিনা আক্তার, এখন সবাই সঠিক উত্তর করতেছে, এখন সবাই মিস্টেক বলতেছে। হায় রে আমাতুল্লাহ আদিবা, এত ভালো ভালো স্টুডেন্ট কতজন আছে যাদের এদের নাম, এই যে তারান্নম, শাহজাদিকা, এরা তো সবাই তো ভাই ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ জিরো বলছো, ওকে তুমি জিরো বলছো, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাড়ি দিয়ে ছবি তুলে দিয়ে স্যার, ঠিক আছে দিব, যাও, ওকে। 20 নম্বর প্রশ্ন উত্তর করো এখন আগে। দশমিক সংখ্যা 12 এর 2s কমপ্লিমেন্ট কত? দেখো তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু আমার নাম অনেকেরই মনে থাকে, বুঝছো? মানে অনেকেরই নাম মুখস্থ হয়ে গেছে, দেখলে মনে পড়ে যে এই যে এই স্টুডেন্টটা ভালো, বা ওরা পড়াশোনা করে, ক্লাসে মনোযোগী থাকে। তোমাদের কিন্তু কয়েকজনের নাম আমি দেখি, এবার আইসিইউ ব্যাচে দেখি, আইসিইউ ব্যাচে কারা কারা এই টপ লিস্টে থাকতে পারো। আইসিইউ ব্যাচে পোলাপাইন একটু একটু ইন্টেনসিভ কেয়ারিং ইট, তো তোমরা একটু সতর্ক থাকো ভাই, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? তো দেখো, 20 নম্বর প্রশ্ন উত্তর করো, দশমিক সংখ্যায় 12 এর 2s কমপ্লিমেন্ট কত? হ্যাঁ হ্যাঁ, ওয়াইস এমডি ফাহিম, তুমি সঠিক উত্তর করেছো, আমি দেখেছি। দশমিক সংখ্যায় 12 এর 2s কমপ্লিমেন্ট কত? 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক আমরা কিভাবে করি বলো তো? মনে আছে দুইয়ের পরিপূরক কিভাবে করি? প্রথমত আমরা সংখ্যাটা লিখি, সংখ্যাটা লিখে এটাকে আগে বাইনারিতে রূপান্তর করি, তাই না? সংখ্যার আগে বাইনারি লিখতে হয়। তো 12 এর বাইনারি কি বলতো? 12 এর বাইনারি যদি আমরা করি, দেখো তো 12 এর বাইনারি কি আসে? 12 এর বাইনারি আসে হচ্ছে কত, 6 0, আবার যদি 2 দেই তাহলে 3 0, আবার যদি 2 দেই তাহলে আসে কত, 1 1, এই আসে। তার মানে 12 এর বাইনারি আসে হচ্ছে 1100, এই আসে হচ্ছে 12 এর বাইনারি 1100, এটা হচ্ছে 12 এর বাইনারি। এখন বাইনারি যাই আসবে, আরিফ বিল্লাত বলো, আমার মারার কথা বলতেছে স্যার। এবার বলো,
দেখো, 12 এর বাইনারি হচ্ছে 1100। এটাকে যখন আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর করার পরে হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টার তৈরি করতে হবে। এখন 8 বিট রেজিস্টার কিভাবে করব? 8 বিট রেজিস্টার মানে হচ্ছে যতগুলো বিট থাকবে তার সাথে বাকি শূন্য যোগ করে 8টা বিট বানাইতে হবে। এখন এইখানে বিট আছে হচ্ছে 4টা, তাহলে আমাদের জিরো আর কয়টা লাগবে? জিরো আরো লাগবে 4টা। 1 2 3 4, 4টা জিরো জিরো দিলাম, এরপরে 1100 যা আসে তাই। এবার দেখো 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট হয়ে গেছে। তো এই 8 বিট রেজিস্টার তৈরি করলাম, 8 বিট রেজিস্টার তৈরি করার পরে তার সাথে একটা এক যুক্ত করব, তাহলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট। এটা কি? এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট, ঠিক আছে, ওয়ান এস কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট, ঠিক আছে, টু এস কমপ্লিমেন্ট। টু এস কমপ্লিমেন্ট এখন আমরা কি করব? এটাকে যোগ করে দিব। যোগ করলে কি হয় দেখো তো, শূন্য আর এক যোগ করলে হয় এক, এরপর তার কিছুই নাই, বাকি সবগুলো যা আছে তাই থেকে যাবে। শূন্য, এক, এক, শূন্য, 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 শূন্য। তা কি হইলো আমাদের? না হইলো না তো, এটা তো জাস্ট আমি ভুল করছি। তোদের যা লাই পোলাপান, আমি নিজেই ভুল করা শুরু করছি এখন। এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট হয় নাই, এটা হচ্ছে জাস্ট 8 বিট রেজিস্টার হয়েছে। এটা কি? এটা হচ্ছে 8 বিট রেজিস্টার হয়েছে, 8 বিট। এটা হচ্ছে 8 বিট রেজিস্টার হয়েছে, ঠিক আছে, 8 বিট রেজিস্টার হয়েছে। এখন এটাকে আমরা উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে? একের পরিপূরক হবে। তো উল্টাই দিব কিভাবে? শূন্য যেখানে সেখানে ওয়ান, ওয়ান যেখানে সেখানে শূন্য। তো প্রথমে হচ্ছে 4টা শূন্য, তাহলে আমরা দিয়ে দিব 4টা 1, এরপরে শূন্য শূন্য ওয়ান ওয়ান। দেখো সবগুলো উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে এটা হলো কি? এটা হলো হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট। এরপরে তার সাথে যখন আমরা একটা এক যুক্ত করব তখন হয়ে যাবে এটা টু এস কমপ্লিমেন্ট। এক আর এক যোগ করলে শূন্য, হাতে থাকে এক, এক আর এক দুই, হাতে থাকে এক, এক শূন্য, এক, 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 এক। এটা হচ্ছে কি তাহলে টু এস কমপ্লিমেন্ট, ঠিক আছে, যোগ করে দিলাম, হয়ে গেল টু এস কমপ্লিমেন্ট। এখন কি তোদের আবার যোগ বিয়োগ শিখাইতে হবে রে পোলাপাইন? যোগ বিয়োগ তো তোদের শেখানো লাগবে না আশা করি, এই জন্য আর আমি তোদের বুঝাইলাম না, যোগ বিয়োগ তো পারস তোরা। তো কি আছে? 4টা 1, একটা জিরো, একটা ওয়ান, দুইটা শূন্য। তো 4টা 1, একটা জিরো, একটা এক, দুইটা শূন্য, এই যে এটাই উত্তর আমাদের, তাই না? ঘ নম্বর। সবাই তোমরা ঘ নম্বর উত্তর করেছো, যাক মাশাআল্লাহ। ওকে, ঘ নম্বর হবে তাই না, 20-এর ঘ। ওকে, 20-এর ঘ। এরপরে হচ্ছে 21 নম্বর বলো। পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কোন কোড? পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কোন কোড? সেটা কি অ্যাস্কি কোড, নাকি ইউনিকোড, নাকি বিসিডি কোড, নাকি ইবিসিডি আইসি কোড? কোন কোডটা পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করেছে? খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলো, পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কোন কোড? 21-এর খ ইউনিকোড, ভেরি গুড, ইউনিকোড, হ্যাঁ গুড, ইউনিকোড। এটা হচ্ছে ইউনিকোড। অ্যাস্কি হচ্ছে, অ্যাস্কি হচ্ছে 7 বা 8 বিট নিয়ে কাজ করে। অ্যাস্কি হচ্ছে 7 বা 8 বিট নিয়ে কাজ করে। অ্যাস্কি যদি 7 বিট নিয়ে কাজ করে তাহলে বলা হয় ওইটাকে অ্যাস্কি 7। ওটা যদি 8 বিট নিয়ে কাজ করে তাহলে ওটাকে বলা হয় অ্যাস্কি 8। এখন দেখো ইউনিকোড, ইউনিকোড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে ইয়া আর কি, কোড, কোড সবচেয়ে বড় কোড হচ্ছে ইউনিকোড। কারণ ইউনিকোডের ভিতরে পৃথিবীর সকল ভাষা আছে। বাংলা ভাষাও সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়েছে কোথায়? ইউনিকোডে। এন্ড এই ইউনিকোডের ভিতরে অনেক কিছু আমাদের জানার আছে। ইউনিকোড, ইউনিকোড 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16টি ভাষাকে হচ্ছে কি করে? নির্দিষ্ট করে। আর 2 টু দি পাওয়ার 16 মানে কত জানো? 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে কত বলতো? 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536, তাই না? 65,536। 65,536টি চিহ্নকে আলাদা আলাদা করেছে কে? ইউনিকোড। 65,536 36টি চিহ্নকে আলাদা আলাদা করেছে কে? ইউনিকোড। ইউনিকোডের আরো কত তথ্য কি জানো? আমরা যত এই যে ইমোজি ইউজ করি, তারপরে এই যে বর্ণগুলা ইউজ করতেছি, এরপরে ইমোজি ইউজ করো না তোমরা? এই যে ইমোজি, এই ইমোজিটা আমার সব থেকে বেশি ফেভারিট। আমি এই ইমোজিটা সব থেকে বেশি ইউজ করি। অনেকে এটা পছন্দ করে না আবার, বাট আমার কাছে অনেক ভালো লাগে। এই যে এরকম একটা ইমোজি আছে না, এই যে এই, সরি, এই যে এই, এই, এরপরে এরকম একটা ইমোজি আছে না, হইলো না, এই যে, এই যে, এই যে, এই যে এরকম একটা ইমোজি আছে না, এই ইমোজিটা আমার অনেক পছন্দের, বুঝছো? তো এই যে যে আমরা ইমোজি গুলা ইউজ করি, এই ইমোজি গুলা কিন্তু সব কি, ইমোজি গুলা সব কোডভুক্ত আছে কোথায়? এই ইউনিকোডে।
ইউনিকোডের ভিতরে সব ইমোজি আছে, ঠিক আছে? স্যার ইউনিকোড কি মোবাইল দিয়ে লেখা যায়? এই বেটা, তুই যা লেখতা সব ইউনিকোড দিয়ে এগুলো লেখা। ইউনিকোডের ভিতরে পৃথিবীর সকল ভাষা লেখা, সকল ভাষা আছে, ঠিক আছে? আমরা আমাদের যে কিবোর্ড গুলো সব ইউনিকোড অন্তর্ভুক্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হ্যাঁ, যেটা দিছো এটাই। তো ইউনিকোড, তো এখানে হচ্ছে কি ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষা অন্তর্ভুক্ত আছে, এবং হচ্ছে এটার মাঝে 65,000, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, 65,536, 65,536টি চিহ্ন, 65,536টি আলাদা আলাদা চিহ্নকে নির্দিষ্ট করে, যেটা সংক্ষেপে হচ্ছে 2 to the power 16, ঠিক আছে? কি রে সবাই তোরা এটা দিয়ে শুরু করলি কেন? ভাই রে ভাই, তোদের জেলা একটা কথা বলার কায়দা নেই। তো বিসিডি, বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি এর পুনরূপ হচ্ছে, এটা জেনে রাখো খুবই ইম্পর্টেন্ট, বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে? বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে? বিসিডি এর পূর্ণরূপটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, এটা ইম্পর্টেন্ট আছে, লিখে রাখো বাইনারি কোড ডেসিমাল। এরপর এবিসিডি আইসি, এত ইম্পর্টেন্ট না। যাক, আমাদের এই ছিল এখানে এই প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো। এবার দেখো 22 নম্বর প্রশ্নের উত্তর করো। ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে, +5 ভোল্ট কি নির্দেশ করে বলো তো? মাহফুজুর রহমান, মাইয়ারা ডিস্টার্ব করছে? ইন্নালিল্লাহ, কি বলো, তোমাকে মেয়েরা ডিস্টার্ব করছে? মাহফুজুর রহমান, মেয়েরা ডিস্টার্ব করে তোমাকে? ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে কাকে বলো তো? 10, 10, 10, 1, কোনটাকে? 1 নাকি 0 নাকি 10 নাকি 101, কোনটাকে নির্দেশ করে? এই বলা পাইন, উত্তর কর, কথা কই কম কইয়া। প্রশ্ন 22 নম্বর প্রশ্ন উত্তর দাও। ক, ক বলতেছে এক, এক। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে এক, এক নির্দেশ করে, এক এক এক, সবাই এক বলতেছে। কাহিনী কি বুঝি না, একজন যা উত্তর দেয় সবাই তাই উত্তর দেয়, বুঝে উত্তর দেয় নাকি না বুঝে উত্তর দেয় আল্লাহ ভালো জানে, ঠিক আছে? আমরা যখন এই যে ক্লাসে, ক্লাসে যখন বসি, তো দেখা যায় যে যারা হচ্ছে পিছনে বসে, ঠিক আছে, ক্লাসের যারা পিছনে বসে, টিচার যদি কোনো একটা হাসির কথা বলে তো সামনের সবাই তো এটা শোনে, সেই হিসাবে কি করে, সেই হিসাবে সামনের সবাই হাসতে থাকে, কিন্তু পিছনের যদি দু একজন শোনে যে সামনের মানুষ হাসতেছে, ওরাও হাসি শুরু করে, ওরা কিন্তু জানে না যে কি জন্য অ্যাকচুয়ালি ওরা হাসতেছে, কিন্তু হাসি দেখতেছে যে সামনে হাসতেছে, তার মানে কি আমার এখন হাসতে হবে, তোমরাও তাই করো নাকি বলো তো আমরা? তো যাই হোক, বন্ধুরা, আমি এখন সাকসেস, এরকম একটা ভিডিও এখন ইয়া হয়েছে না, একদিন দেখেছিলাম বুঝছো? তো যাই হোক, কথা বলতে যে মনে পড়লো আর কি। ওকে, তো কি হইলো দেখো, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করা হচ্ছে এককে, এটা একটা মুখস্থ করে রাখবা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই জন্য এনেছি, এটা মুখস্থ করে রাখবা, এটা ইম্পর্টেন্ট অনেক। 23 নম্বর প্রশ্নের উত্তর করো। ওই, ওইগুলা পড়তে হবে না ভাই, ওইগুলোর মধ্যে ওই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এই জন্য আমি ওই একটা প্রশ্ন এনেছি, আর আনি নেই, ওই একটা প্রশ্ন পারলেই তোমাদের হবে, আর লাগবে না। 23 নম্বর প্রশ্ন উত্তর করো। ডি মর্গানের উপপাদ্য কোনটি? দেখি বলো তো উত্তর, দেখি আমার বাচ্চারা কি উত্তর দেয়। বলো বলো, 23 নম্বর উত্তর করো। 23 নম্বর উত্তর করো। তোমরা যারা আজকে ক্লাস করতেছো তারা দেখবা বোর্ড পরীক্ষায় খুবই উপকৃত হবা, যেদিন পরীক্ষা দিতে যাবা ক্লাসরুমে বসে, তখন খুবই হচ্ছে আহ নিজেকে হচ্ছে অনেক ভালো, ভালো লাগা ফিল করবা ভিতরে একটা, যে ক্লাসটা করেছিলাম উপকার হয়েছিল, কারণ হচ্ছে ক্লাসে যখন বসে দেখবা যে এগুলাই চলে আসছে, তখন অস্থির লাগবে। স্যার আমি 22 নম্বরটা পড়িনি, এখন পড়ে ফেলো তাহলেই তো হচ্ছে, জাস্ট ওই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট না, ওই 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 আশেপাশে যা আছে।
23-এ ক, 23-এ খ। ক আর খ নিয়ে মারামারি লাগাইছে এখন, আবার মাঝখান থেকে ঘ বলতেছে কেউ কেউ এসে। ক খ। হাই রে রে, তোদের নাম আমি বলতে পারতেছি না, জাস্ট আমি মুখে আনতেছি না। যে বাপ মায়ের পাশে থাকলে এখন তাহলে ঝাঁটার বাড়ি পড়বে সবার উপরে। এই জন্য হচ্ছে নাম মুখে আনতেছি না। এই ডি মর্গানের উপপাদ্য 9 কোনটি বলছে বেটা? 9 কোনটি? 9, 9 কোনটি এটা জিজ্ঞাসা করছে। আমার এত বিশ্বাস করো কি জন্য? আমি আমারে বিশ্বাস করতে বলছি রে? আমাকে বিশ্বাস করেছি জন্য। আমি তো ইচ্ছা করে 9 বলি নাই, যাতে তোরা এই 9টা না দেখোস আর উত্তর ভুল দিস, এই জন্য। তোদের উত্তর হচ্ছে ভুল দেওয়ার জন্য আমি এই প্রশ্নটা করছি, যে ডি মর্গানের উপপাদ্য কোনটি এটা বলছি। ডি মর্গানের উপপাদ্য 9 কোনটি বলছে। এখন ডিমর্গান উপপাদ্য দেখো, এটা আমরা জানি ডিমর্গান উপপাদ্য হচ্ছে দুইটি। ডিমর্গান উপপাদ্য কয়টি? দুইটি। এক নম্বরে হচ্ছে এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। আর দুই নম্বর আর একটা আছে হচ্ছে এ বি হোল নট ইকুয়াল এ নট প্লাস বি নট। এখন দেখো তো, এই যে এ বি হোল নট ইকুয়াল এ নট বি নট, এটা তো ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল নট এ বি, এটার উপরে আলাদা আলাদা নট হবে, কিন্তু তাই দেওয়া নাই, এই জন্য এটা হইলো না। এ বি, এটাও হইলো না। ক খ ও গ, মানে খ আর গ। উত্তর হবে কি? ঘ নম্বর উত্তর হবে। ঘ নম্বর হবে উত্তর। বেটা পোলা পাইন উল্টা পাল্টা উত্তর দিস। খ ও গ উত্তর হবে এটা, অর্থাৎ এই ঘ, ঘ হবে উত্তর। ঘ নম্বর হবে উত্তর। কারণ ডিমর্গানের উপপাদ্য, এইটাও ডিমর্গানের উপপাদ্য না, এইটাও ডিমর্গানের উপপাদ্য না, শুধুমাত্র একমাত্র উপপাদ্য হচ্ছে এইটা। এই জন্য সঠিক উত্তর হবে হচ্ছে এই যে ঘ নম্বর, ক, খ ও গ। বুঝছো কথা? তাহসিন, সেকা খাইও তুমি ভালো হও নাই না? এখন উত্তর করতেছে 23-এর গ। দেখছো, সেকা খাওয়ার পর আবার সেকা খাইছে, কত বড় খারাপ। আমি বারবার আজকে শুধু তাহসিনের নাম নিতেছি, ঠিক আছে? মর্জিনা আক্তার এখন ছেঁকা দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ছেঁকা তোমরা এখানে এইখানে তোমাদের ছেঁকা দিচ্ছে এই কারণে, যাতে হচ্ছে তোমরা পরীক্ষার হলে গিয়ে ছেঁকা না খাও, এই জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে মুশফিকা নাজমিন? ঠিক দিছি স্যার, ওকে গুড, ঠিক দিছো। গুড 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 গুড, জান্নাতুল ফেরদাউস, ওকে। স্যার সঠিক আনসার দিলে আপনি দেখেন না। তারান্নম শাহজাদিকা, কই সঠিক আনসার দিছো? আচ্ছা চোখে শোনো, অনেকগুলো কমেন্ট আসে তো চোখে, যেটা পড়ে যায় অ্যাকচুয়ালি। ওকে 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 ওকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট টাইম। এরপরে এরপরে এবার দেখো, এবার পরের প্রশ্ন। 24 নাম্বার, কোনটি মৌলিক উপপাদ্য? বলো বলো বলো, 24 নম্বর প্রশ্ন আনসার করো। মৌলিক উপপাদ্য, এই শোনো, উপপাদ্য অনেকগুলো আমরা হচ্ছে পড়ছিলাম না, যারা হচ্ছে টার্গেট জিপিএ 5 বেঁচে ছিল, তারা তো হচ্ছে ওই তোমাদেরকে কয়েকটা উপপাদ্য পড়ানো হয়েছে, 7-8টা প্রশ্ন, সরি 7-8টা সূত্র আছে তোমাদের ওইখানে। কিছু কিছু আছে মৌলিক উপপাদ্য, কিছু আছে বিনিময় উপপাদ্য, কিছু আছে অনুষঙ্গ উপপাদ্য, কিছু আছে হচ্ছে কি আছে আর এই কয়েকটাই, এইগুলা হচ্ছে কি আমাদের কয়েকটা ধরনের উপপাদ্য আছে। এর মধ্যে মৌলিক উপপাদ্য কোনটি, এটা হচ্ছে প্রশ্ন। এ প্লাস জিরো ইকুয়াল এ, এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, এ ইন্টু এ ইকুয়াল এ, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, কোনটা হবে বলো? বলো বলো বলো, দ্রুত বলো, 24 নম্বরের প্রশ্ন উত্তর করো। স্যার কতদিন পর শেখা শব্দটা শুনলাম, কেন তুমি কি অনেকদিন আগে শেখা খাইছিলা? তাহেরা নেওয়াজ, নাম বললে প্লাস পেয়ে যাবে, নাম বললে প্লাস পেয়ে যাবা। 24-এর ঘ, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। হাই হাই পোলাপাইন, এইখানে এসে আটকে গেল, হ্যাঁ? দেখো তোমার একটু আগে একটু মানে শব্দ একটা ছেঁকা খাইছো, এরপরে আবারও তোমরা ছেঁকা খেয়ে গেলে, এটা কোনো কথা? একটু একটু তো সতর্ক থাকার দরকার ছিল। কোনটি মৌলিক উপপাদ্য 9 লেখা আছে? তোমরা কি এটা দেখছো যে মৌলিক উপপাদ্য 9 লেখা আছে? এখানে একটা 9 9, এই যে 9 লেখা আছে একটা, এই 9টা তো তোমরা চোখে দেখো না এখন। মৌলিক উপপাদ্য 9 লেখা আছে বেটা। হ্যাঁ বেটা, সব ভুল উত্তর দিতে আছে। মৌলিক উপপাদ্য 9 বলছে কোনটা?
এমডি ইলিয়াস। এই এমডি ইলিয়াস, কান ধরে ওঠা শুরু করো। গ, এটা যদি না হয় তাহলে কান ধরে উঠবস করবো, এখনই কান ধরে উঠবস শুরু করো, কারণ তোমার হয় নাই। উত্তর হবে হচ্ছে ঘ নম্বর। উত্তর হবে ঘ নম্বর, তোমার হয় নাই, তুমি কান ধরে উঠবস শুরু করো ইলিয়াস। ইলিয়াস কান ধরে উঠবস শুরু করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিও ভিডিওটা। মৌলিক উপপাদ্য নয় বলছে এখানে। তো দেখো, এ প্লাস জিরো ইকুয়াল এ, এটা মৌলিক উপপাদ্য। এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, এটাও মৌলিক উপপাদ্য। এ প্লাস এ ইকুয়াল এ, এটাও মৌলিক উপপাদ্য। অর্থাৎ আমরা এই এই তিনটা উপপাদ্যই আমরা শিখেছি অলরেডি, আমরা সৃজনশীলের ক্লাসে এই প্রত্যেকটা উপপাদ্য আমরা শিখেছি। এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, অর্থাৎ একটা থেকে জাস্ট আর একটা উল্টে গেছে, এই জন্য এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। বিনিময়, বিনিময় উপপাদ্য, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য বেটা, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য, ঠিক আছে। অর্থাৎ একটা থেকে আর একটা, এ আছে এই পাশে, বি আছে এই পাশে, তো ঘুরে গিয়ে বি আছে এই পাশে, এ আছে এই পাশে, ঘুরে গেল জাস্ট, এটাকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য। আর এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য, ঠিক আছে। ইয়ারফোন লাগাই করতে হবে, ইয়ারফোন না লাগাই তোমরা ইয়ারবাডস লাগাই করতে পারো, প্যারা নাই। ওকে, তো 24 নাম্বার শেষ, এরপরে 25 নাম্বার প্রশ্ন দেখো। লজিক গেটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি? বলো, লজিক গেটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি? 3, 4, 2, 1, কোনটা হবে উত্তর বলো? লজিক গেটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি? বলো 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 বলো, লজিক গেটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি? 25 নাম্বারের উত্তর করো, 25-এর উত্তর করো দ্রুত। 25-এর খ বলছে 4, মানে লজিক গেটে 4টা ইনপুট ছাড়া হয়ই না, তাই না? লজিক গেটে সর্বনিম্ন 4টা ইনপুট লাগে নাকি, এর নিচে হইলে লজিক গেট হয় না, তাই? তাহলে আমরা যে এই যে এ আর বি দিয়ে যে করি আমরা, দুইটা দুইটা ইয়া হয়, দুইটা ইনপুট হয়, তখন তখন লজিক গেটে দুইটা ইনপুট দিয়ে করি না আমরা? লজিক গেটে সর্বনিম্ন ইনপুট কত বলো? 2 বলছে অনেকে, 2 বলছে, সানাউল্লাহ বলছে 1। সালিকাতুল ইলম বলতেছে এখন ইউনিকোড, ভাই এটা ইউনিকোড চলে গেছে আরো 5 বছর আগে, এখন ইউনিকোড কি আর কোত্থেকে আসলো? এখানে সঠিক উত্তর কি ভাই? আহারে সবাই গ উত্তর করতেছে 2। এই 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 তোমরা সবাই ভুল উত্তর করতেছো এগুলা। তোমরা দেখো, আমরা জানি গেট হচ্ছে প্রধানত দুই প্রকার। এই কথাগুলো এখন মন দিয়ে শোনো, আমার কথাগুলো এখন মন দিয়ে শোনো, এই এখন যা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো। লজিক গেট মূলত দুই প্রকার। লজিক গেট লজিক গেট মূলত কয় প্রকার? লজিক গেট মূলত হচ্ছে দুই প্রকার। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে যৌগিক, ঠিক আছে। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক গেট আবার তিন প্রকার। মৌলিক গেট কত প্রকার? মৌলিক গেট তিন প্রকার। এক নম্বরে আছে হচ্ছে অর গেট, 2 নম্বরে আছে হচ্ছে অ্যান্ড গেট, 3 নম্বরে আছে হচ্ছে নট গেট। যৌগিক গেট আবার দুই প্রকার, কথাগুলো প্রত্যেকটা মাথায় রেখো ভাই, নাহলে মাইর একেবারে। যৌগিক গেট আবার দুই প্রকার। একটা আছে হচ্ছে একটা আছে হচ্ছে বিশেষ বিশেষ গেট, আর একটা আছে হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। বিশেষ গেট আবার দুই প্রকার। বিশেষ গেট দুই প্রকার কি কি? একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্সনর, এগুলো নিয়ে তোমাদের হচ্ছে বেসিক ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে। সার্বজনীন গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। তো সর্বমোট গেট হচ্ছে কয়টা বলতো? সর্বমোট গেট সর্বমোট হচ্ছে কয়টা বলতো? 7টি। সর্বমোট গেট কয়টি? সর্বমোট গেট হচ্ছে 7টি, ঠিক আছে। সর্বমোট গেট হচ্ছে 7টি।
প্রত্যেকটা গেট এখানে আমরা যদি করতে যাই তাহলে সর্বনিম্ন দুইটা সর্বনিম্ন দুইটা আমাদের লাগবেই। সর্বনিম্ন দুইটা আমাদের কি ইনপুট লাগবে, কিন্তু শুধুমাত্র একটা আছে এই নট। নট শুধুমাত্র একমাত্র যা শুধুমাত্র একটা ইনপুট দিয়েই কাজ করা যায়, একটা ইনপুট দিয়েই কাজ করা যায়, সেটা হচ্ছে নট গেট। যেমন এই যে ধরো এ লিখলাম, এই যে আমি একটা নট গেট দিলাম, এখানে এ নট হবে। তো শুধুমাত্র একটা নট গেট, সর্বনিম্ন একটা একটা ইনপুটও ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নট গেটে। তোমাদের এখানে আরো একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কোন গেটে একটা ইনপুট ব্যবহার করা যায়। প্রশ্ন হতে পারে কোন গেটে একটা ইনপুট ব্যবহার করা যায়, উত্তর হবে কি? উত্তর হবে নট গেট, ঠিক আছে। এন্ড এখান থেকে বাকি প্রশ্ন হতে পারে যে সার্বজনীন গেট কত প্রকার, কোনটি সার্বজনীন গেট, কোনটি বিশেষ গেট, বিশেষ গেট কত প্রকার, মৌলিক গেট কত প্রকার, কোনটি মৌলিক গেট, কোনটি মৌলিক গেট নয়, যৌগিক গেট কত প্রকার, যৌগিক গেট কি, যৌগিক গেট নিচের কোনটি যৌগিক গেট, লজিক গেট কত প্রকার। অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সবগুলো কথা আমি ঠিক যেভাবে ছক এঁকে দিয়েছি তোমরা খাতায় এইভাবে সুন্দর একটা ছক এঁকে ফেলো, ঠিক আছে। এরপরে 26 নম্বর প্রশ্ন আনসার করো। কোনটি মৌলিক লজিক গেট? মৌলিক লজিক গেট এখানে কোনটি বলো? মৌলিক লজিক গেট কোনটি? মৌলিক লজিক গেট, মৌলিক একটু আগেই বলেছি, মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি, মৌলিক গেট তিন প্রকার, একটা আগে হচ্ছে কি অর, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট। এই তিনটা হচ্ছে কি মৌলিক লজিক গেট। তো এখানে কোনটা আছে দেখো তো, নট, এক্সঅর, অ্যান্ড, নট, কোনটা হবে? অ্যান্ড। অ্যান্ড আছে এখানে দেখো, এই যে অ্যান্ড। অ্যান্ড হচ্ছে কি মৌলিক লজিক গেট, ন্যান্ড হচ্ছে সার্বজনীন গেট, এক্সঅর হচ্ছে বিশেষ গেট, অ্যান্ড হচ্ছে মৌলিক গেট, নর হচ্ছে সার্বজনীন গেট। স্যার আপনার ঘুম নাই? ঘুম থাকলে কি আর তোমাদের পড়াইতে পারতাম রে? ঘুম অবশ্যই, চোখ ভেঙে আসে ঘুমে, কিন্তু কি আর করার বলো, তোমাদের তো পড়াইতে হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলে বলো তো? ন্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেট মানে কি বলতো? ন্যান্ড গেট মানে অ্যান্ড এর উল্টা, অর্থাৎ গুণ করলে তার উল্টাটা হবে, গুণ করলে তার উল্টাটা হবে, তাই না? এ সমান জিরো, বি সমান জিরো, তো জিরো আর জিরো কে যখন আমরা গুণ করব, জিরো আর জিরো কে যখন আমরা গুণ করব উত্তর হবে কত? জিরো। তারপরে এ সমান জিরো, বি সমান ওয়ান, জিরো আর ওয়ান কে যখন আমরা গুণ করব উত্তর হবে কত? জিরো। এ সমান ওয়ান, বি সমান জিরো, উত্তর হবে কত? জিরো। তার মানে প্রত্যেকটাকে যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে হয় জিরো। আর গুণ করা মানে কি? গুণ করা মানে হচ্ছে এন্ড। আর এন্ড এর উল্টা যা হবে সেটাই কি? এন্ড এর উল্টাটাই হচ্ছে ন্যান্ড। এন্ড এর উল্টাটা কি? ন্যান্ড। তো আমরা সবগুলোকে গুণ করলাম, গুণ করে দেখলাম জিরো, তো জিরোর উল্টা কি হবে? ওয়ান। এই যে ওয়ান। তার মানে দেখো, বলছে ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? তিনটার ক্ষেত্রে আলো জ্বলবে, কারণ আমরা দেখতেছি তিনটার ক্ষেত্রে ন্যান্ড গেটে ওয়ান আসছে আউটপুট। তিনটার ক্ষেত্রেই ন্যান্ড গেটে আউটপুট ওয়ান আসছে, তার মানে উত্তর কি হবে? ঘ হবে উত্তর, তাই না? উত্তর তাহলে ঘ হবে, 27-এর ঘ, তাই না? বুঝতে পারছো আশা করি। এরপরে 28 নম্বর দেখো, উপরের চিত্রে কোন গেটটির আউটপুট দেওয়া আছে? স্যার ক্লাস শেষ হবে কবে? ক্লাস এই তো শেষ হবে আর 10 মিনিট। উপরের চিত্রে কোন গেটটির আউটপুট দেওয়া আছে? কোন গেটটার আউটপুট দেওয়া আছে দেখো তো। কোন গেট এটা? কোন গেট বলো তো? এখানে আছে এ দিয়ে নট আঁকা আছে, তার মানে এখানে আছে এ নট। এখানে কি আছে? এ নট। আর এখানে বি দিয়ে নট আঁকা আছে, তার মানে এখানে আছে হচ্ছে বি নট। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে। তো দেখো, এটা হচ্ছে কি এ নট, এখানে আছে বি নট, এটা কি? এটা হচ্ছে বি নট। তো এ নট আর বি নট, এখানে আছে এ নট, এখানে আছে বি নট। এখন এইখান থেকে আছে এ নট আর বি, এ নট আর বি, দেখো এ নট আর বি এখানে আছে এন্ড অবস্থায়, তার মানে হচ্ছে এ নট বি, এই জায়গায় গুণ অবস্থায় আছে, এ নট বি গুণ অবস্থায় আছে। এরপরে নিচে দেখো, নিচে আছে এ থেকে আসছে আর বি নট থেকে আসছে, তার মানে এ বি নট, এ বি নট গুণ অবস্থায় আছে। এই দুইটা আবার কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে, অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। আউটপুট কি আসছে? এ নট বি প্লাস এ বি নট, এটা আসছে। এখন এখানে কোনটার আউটপুট দেওয়া আছে? অর গেট আছে, অর গেটের আউটপুট আমরা জানি, অর মানে হচ্ছে এ প্লাস বি যোগ। আমরা জানি এন্ড মানে হচ্ছে গুণ, এ ইন্টু বি। নট মানে আমরা জানি হচ্ছে এইরকম পুরো। আর এক্সঅর মানে কি? এক্সঅর মানে হচ্ছে এ এক্সঅর বি, এ এক্সঅর বি মানে কি? এ এক্সঅর বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে? এ বি নট। ওকে। তো এটা এক্সঅর গেটের আছে।
এরপরে হচ্ছে 29 নম্বর, উপরোক্ত যুক্তি বর্তনীটি কোন গেটকে নির্দেশ করে? এটা কোন গেটকে নির্দেশ করছে বলো? দেখো আমরা যদি এই তারটাকে এখানে জোড়া লাগাই দেই, এই তারটাকে যদি আমরা জোড়া লাগাই দেই, তাহলে কি এই বাতি জ্বলবে? তারটাকে এখানে জোড়া লাগাই দিলাম, ধরো এখানে তারটা আমি জোড়া লাগাই দিলাম, এখানে অন করে দিলাম, এখানে আমি কি করে দিলাম, অন করে দিলাম, কিন্তু এইখানে আমি জিরো রাখলাম, এখানে ফাঁকা রাখলাম, আলো কি জ্বলবে? আলো জ্বলবে না, কারণ বিদ্যুৎ এইখানে আছে ঠিকই, কিন্তু এখানে তো ফাঁকা, এখানে তো আলো নাই, তাহলে আলো জ্বলবে কেমন? আলো জ্বলবে না। তাহলে তার মানে এইখানে ওয়ান রাখা লাগবে, এইখানে ওয়ান রাখা লাগবে, এইখানেও জোড়া লাগাই দিতে হবে, এইখানেও জোড়া লাগাই দিতে হবে, শুধুমাত্র তখনই এখানে আলো জ্বলবে। তার মানে আমরা বুঝতে পারি দুইটাই ওয়ান থাকতে হবে। তো দুইটাই ওয়ান থাকে কোন গেটে বলো তো? এন্ড গেটে। এন্ড গেটেই দুইটাই, দুইটাই কি থাকে? দুইটাই ওয়ান থাকে। তার মানে এন্ড গেট মানে গুণের গেট, এটা হবে কি গুণের গেট। এই পাশেও লাগানো থাকতে হবে, এই পাশেও লাগানো থাকতে হবে, শুধুমাত্র তখন আলো জ্বলবে, এই জন্য তখন হবে এটা কি এন্ড গেট। অর্থাৎ এটা একটা গুণের গেট, এন্ড গেট রয়েছে। অর গেটের সার্কিটটা কেমন হয়? অর গেটের সার্কিটটা হয় ঠিক এই যে এমন, এখানে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয় এখানে, তারপরে হচ্ছে এখানে থাকে এই যে এমন থাকে অ্যাকচুয়ালি, এই যে এইখানে ধরো একটা বাতি থাকে, এই যে একটা বাতি, এন্ড এইখানে এরকম 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 থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অর গেট। দেখো আমি যদি এইখানে যদি জোড়া লাগাই দেই এই তারটা, যারা কারেন্টের কাজ করো তারা সহজে বুঝবা, আমি যদি এই তারটা জোড়া লাগাই দেই তাহলে কি বিদ্যুৎ প্রবাহ হবে না? দেখো এই যে বিদ্যুৎ যাচ্ছে, এই যে বিদ্যুৎ যাচ্ছে, এই যে বিদ্যুৎ, আলো জ্বলে উঠবে যত এখানে ফাঁকা থাক, তারের এক প্রান্ত জোড়া লাগলেই সেটা কি আলো জ্বলে যায়। তার মানে এটা হচ্ছে অর গেট আছে, অর গেট। আর যদি ভিতর দিয়ে এরকম ফাঁকা থাকে তাহলে সেটা হচ্ছে নট গেট, ভিতর দিয়ে ফাঁকা থাকলে সেটা নট গেট। ব্যাস এই এতটুকু কথা জানলেই হবে। এন্ড সবাই সঠিক করেছো। এবার 30 নম্বর প্রশ্ন দেখো, উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে? উপরের সত্যক সারণী, এই সত্যক সারণীটা কোন গেটকে নির্দেশ করে? উপরের সত্যক সারণীটা কোন গেটকে নির্দেশ করছে? শূন্য শূন্য এক। দেখো আমরা যদি যোগ করি মানে অর গেট যদি করি, শূন্য শূন্য যোগ করলে কি এক হয়? শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, তার মানে অর গেট হইলো না, অর গেট বাদ। এবার আমরা দেখবো অর গেটের উল্টো অর্থাৎ নর গেট কি হয় কিনা। জিরো জিরো যোগ করলে হয় জিরো, তার উল্টা আছে ওয়ান, ঠিক আছে এটা মানলাম। জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, তার উল্টা আছে জিরো, তারপর ঠিক আছে, হ্যাঁ মানছি। ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, তার উল্টা আছে জিরো, তার মানে ঠিক আছে। ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, কিন্তু তার আছে উল্টা জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো নর গেটের সাদৃশ। অর্থাৎ অর মানে হচ্ছে যোগ, যোগ করলে যা হয় তার উল্টা আছে, তাই এগুলো সব কি নর গেটে আছে। তার মানে এটা কি, এটা নর গেটে আছে, এটা এই উপরে সত্যক সারণীটা একটা নর গেটকে নির্দেশ করছে, ঠিক আছে? এটা কি হবে? তাহলে এটা একটা কি করলো? এটা একটা নর গেটকে নির্দেশ করলো, ঠিক আছে? এটা একটা কি নর গেটকে নির্দেশ করলো। ওকে, এরপর দেখো 31 নম্বর প্রশ্ন, দুইটি ইনপুট ও তিনটি আউটপুট রয়েছে কোনটিতে? দুইটি ইনপুট ও তিনটি আউটপুট রয়েছে কোনটিতে? দুইটি ইনপুট ও তিনটি আউটপুট রয়েছে কোনটিতে বলো? দুইটি ইনপুট ও তিনটি আউটপুট রয়েছে কোনটিতে? দুইটা ইনপুট আর তিনটা আউটপুট। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, রেজিস্টার, ইনকোডার, কোনটায় রয়েছে? বলো কোনটায় রয়েছে? আমরা জানি হাফ অ্যাডার। হাফ অ্যাডারে হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে। হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাই না? হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে হাফ অ্যাডারে। ফুল অ্যাডারে থাকে হচ্ছে কি, ফুল অ্যাডারে থাকে দুইটা ইনপুট তিনটা আউটপুট, দুইটা ইনপুট তিনটা আউটপুট। হাফ ফুল অ্যাডার থাকে কি দুইটা ইনপুট তিনটা আউটপুট, আর হাফ অ্যাডার থাকে দুইটা ইনপুট দুইটা আউটপুট। রেজিস্টার মানে হচ্ছে 8 বিট। রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে হচ্ছে 8 বিট। আর ইনকোডার, ইনকোডার হচ্ছে তোমার যে একটা ভাষা, আমরা একটু পরে ইনকোডার নিয়ে আলোচনা করবো। তো আমাদের উত্তর কি হবে? ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার, ফুল অ্যাডারে হচ্ছে দুইটি ইনপুট এবং তিনটি আউটপুট থাকে। তারপরে 32 নাম্বার দেখো, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? স্যার কয়টা আছে? এই তো আর একটা আছে, 32-এর পরে জাস্ট 33, তাহলেই শেষ। পাঁচটি ইনপুট বিশিষ্ট, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? যদি তোমাকে বলে ডিকোডার, ডিকোডার মানে হচ্ছে ইনপুট কম আউটপুট বেশি। ডিকোডারে ইনপুট কম আউটপুট বেশি, কথাটা লিখে নিয়ে যাও। এই কথাটা স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ভুল করে। ডিকোডারে ইনপুট কম আউটপুট বেশি, আর ইনকোডারে আউটপুট বেশি ইনপুট, আউটপুট সরি ইনপুট, ইনকোডারে হচ্ছে ইনপুট বেশি আউটপুট কম, আর ডিকোডার উল্টা, ইনপুট কম আউটপুট বেশি। তো দেখো 5টি ইনপুট বিশিষ্ট, তার মানে 5টি ইনপুট মানে কি বলতো? 5টি ইনপুট মানে হচ্ছে 2-এর উপরে 5 দিতে হবে। যতটি ইনপুট বলে 2-এর উপরে তাই দিতে হবে। ধরো 4টি ইনপুট, ধরো বলছে 4টি ইনপুট, বলছে হচ্ছে 4টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত, তাহলে 2-এর উপরে 4 দিতে হবে। 2-এর উপর 4 মানে কি 16, তখন উত্তর হইতো 16। বাট এখানে বলছে 5টি ইনপুট বিশিষ্ট, মানে তার মানে 2-এর উপরে 5, 2-এর উপরে 5 মানে 2 কে 5 বার গুণ করতে হবে,
2 তো 2 কে 5 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাই না? 32 হয়। তার মানে কি 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? 32টি, ঠিক আছে, 32টি। কিন্তু যদি এটা 4 বলতো তাহলে হয়তো 16। যদি এটা ধরো 3 বলতো, 3, তাহলে 2 এর উপরে দিতাম 3, 2 এর উপরে 3 মানে কি 8, 2 এর উপরে ধরো এখানে 6, যদি 6 বলতো যে 6টা ইনপুট বিশিষ্ট, তাহলে 2 এর উপরে দিতাম 6, তাহলে উত্তর হইতো কত? তাহলে উত্তর হইতো হচ্ছে 64। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে যা বলবে তাই হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n টি আউটপুট বের হবে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n টি আউটপুট বের হবে। n যদি ডিকোডারের ক্ষেত্রে n যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। আর ইনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি 2 টু দি পাওয়ার n টি হয়, আউটপুট হবে n। এতটুকু কথা মনে রেখো। কি বলছি? ডিকোডারে ডিকোডারে n টি ইনপুট হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। আর ইনকোডারে 2 টু দি পাওয়ার n টি ইনপুট হলে আউটপুট হবে n। এই হচ্ছে কথা, অর্থাৎ একটা আরেকটার উল্টা। ওকে, এরপরে এই 5টা ইনপুট বিশিষ্ট আউটপুট 64 কেন? 32 হবে উত্তর। 64 কেন দিছে? এটা হবে না, ভুল। আচ্ছা, এর আগে আমরা 16 নম্বর প্রশ্ন আমরা ডিফল্ট পেয়েছিলাম। 16 নম্বর প্রশ্ন ডিফল্ট পেয়েছিলাম আর হচ্ছে 32। আচ্ছা, 16 দুগুণে 32, এই দুইটা ভুল আছে, এই দুইটা আমি সঠিক করে দিব। ওকে, 33 নম্বর প্রশ্ন দেখো। এ বি সি হোল নট, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। এ বি সি হোল নট প্লাস এ বি সি হোল নট এর সরলকৃত মান কোনটি? এটা সরল করতে হবে। ভাই আমরা সরল তো সবাই করতে পারি, সরল তো একেবারে ইজি। তোমরা আমার আগে করে ফেলো তো। এ বি সি হোল নট। আচ্ছা, এটা আমরা একটু ঠিক করে নিচ্ছি। ধরো এটা আমরা যদি সরল করি, এ বি সি হোল নট প্লাস হচ্ছে এ বি সি হোল নট, তার সাথে হচ্ছে আবার কি আছে, একটা হোল নট আছে। তো এবার যদি দেখো আমরা যদি এটা সরল করি, সরল করলে কি হবে দেখো, আমরা জানি আমরা একটা মৌলিক উপপাদ্য ছিল যে এ ইন্টু এ ইকুয়াল এ, এ প্লাস এ ইকুয়াল এ। অর্থাৎ একই রকম কোনো কিছু দুইটা থাকলে বা একাধিক থাকলে সেখান থেকে শুধুমাত্র যে কোনো একটাই লিখতে হয়। একই রকম যদি একাধিক থাকে, দেখো এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, দুইটা আছে এ প্লাস বি হোল নট। তো আমরা কি দুইটা লিখবো? আমরা দুইটা থেকে যে কোনো একটা লিখবো। এ প্লাস বি, সরি, এ বি সি হোল নট, এ বি সি হোল নট, এ বি সি হোল নট দুইটা আছে। তো দুইটা যেহেতু একই জিনিস আছে, তাই আমরা সেটা গুণ অবস্থায় থাক বা যোগ অবস্থায় থাক, দুইটা যদি একই জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে একটা লিখতে হয়। এবং উপরে দেখো এবিসি হোল নট একটা দিলাম দুইটা থেকে, এন্ড উপরে একটা হোল নট আছে, এই জন্য আবার একটা হোল নট দিলাম। এখন আমরা জানি যে ডাবল হোল নট থাকাও যেই কথা, না থাকাও সেই কথা। ডাবল হোল নট মানে কিছুই না, তো ডাবল হোল নট মানে যেহেতু কিছুই না, তার মানে উত্তর কি? জাস্ট এবিসি। ডাবল হোল নট মানে তো কিছুই না, ডাবল হোল নট বাদ। ডাবল হোল নট থাকলে কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তো উত্তর কি থাকলো? শুধুমাত্র এবিসি। তো এবিসি কই? এবিসি যে খ নম্বরে, উত্তর হবে কি খ নম্বর, অর্থাৎ এবিসি। এই হচ্ছে তোমাদের কথা। অর্থাৎ 33 নম্বর প্রশ্ন এই দিয়ে আমাদের শেষ। আমার 3 সংখ্যাটা অনেক বেশি পছন্দ, এই জন্য আমি 33 দিয়ে আমি শেষ করেছি। এন্ড আমার ফোনের লকেও ভাই এই 3 3 দেওয়া আছে, ঠিক আছে। আমার 3 সংখ্যাটা আমি কেন জানি বেশি ভালো লাগে। তো সকলকে এতক্ষণ ধরে ক্লাসে মনোযোগী থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ছিল। তোমাদের এমসিকিউ নিয়ে একটু হলেও কি তোমাদের একটু এখন ভালো লাগছে? তৃতীয় অধ্যায়ের এমসিকিউটা করে কি মনে হয় বলো? কি কি মনে হয় এমসিকিউটা? এমসিকিউটা তোমাদের কি মনে হচ্ছে? এমসিকিউটা যে এখন কি তোমাদের করতে পারবা বলে মনে হচ্ছে? করতে পারবা বলে মনে হচ্ছে? দুইটা নট থাকা মানে কোনো নট নেই এখানে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল। তো আমরা হচ্ছে আবার দেখা করব আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমরা ক্লাসটা এখানেই এন্ড করে দিচ্ছি, হ্যাঁ। সবাই ভালো থাকো। আমাদের দেখা হবে, আমরা আজকে কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ক্লাস ছিল আমার। তো আমরা দেখা হবে আমার সাথে আবার তোমাদের সেই কি, আবার তোমাদের সেই আইসিইউ ব্যাচে। তো সেই আইসিইউ ব্যাচ পর্যন্ত তোমরা সবাই হচ্ছে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আইসিইউ ব্যাচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্রুত তোমরা ভর্তি হয়ে যাবে আইসিইউ ব্যাচে।